ক্লাস নাম্বার 3। তো আমরা যেটা করছিলাম, যারা আজকে প্রথম ক্লাসে আছো তাদের জন্য এটা, যে আমরা এই সিলেবাসটাকে ফলো করব আমাদের সমগ্র কোর্সে। তো এটার মধ্যে একটা পার্ট আমাদের লেখা নেই, দ্যাট ইজ ফিজিক্যাল জিওগ্রাফি। তো সেই ফিজিক্যাল জিওগ্রাফিটা আমরা আগে শেষ করছি। ফিজিক্যাল জিওগ্রাফিটা আজকে অন্তত মোটামুটি 80% কমপ্লিট করে দেব, কারণ পরের দিন কিছু থিওরিটিক্যাল আলোচনা হবে, যেখানে আমরা দেখব লিথোস্ফিয়ার কী করে গঠিত হয়েছে, অ্যাটমসফিয়ার কী করে গঠিত হয়েছে, যেটা যারা শুধু বিসিএস নয়, যারা ইউপিসির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। ওকে, আর পরবর্তীকালে যদি বিসিএস কখনো রিটেন মোডে চলে যায় তখনও এগুলোতে হেল্পফুল হবে। ওকে, সো আজকে যাতে অনেকটা করে নোট না করতে হয় সেই কারণে আমি কিছু স্লাইড করে রেখেছি, আর বাকিটা আমি ক্লাসে লিখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, চলো হ্যালো তাহলে। স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, বলছি তাহলে স্যার ওয়ার্ল্ড জিওগ্রাফিটা কোত্থেকে পড়বো? ওয়ার্ল্ড জিওগ্রাফিটা যেহেতু আমাদের সিলেবাস আপাতত নেই, সেই জন্য ওয়ার্ল্ড জিওগ্রাফিটা আমি আপাতত পড়াবো না। হ্যাঁ, এবার যার ওয়ার্ল্ড জিওগ্রাফিটা পড়ার ইচ্ছা আছে না, আমি তাদেরকে জন্য আলাদা করে নোট একটা তৈরি করে দেবো, ঠিক আছে? একবার আমার একটু, আমাদের তো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি আলাদা করে ওটা তৈরি করে দেব। চলো। এটা তো ইউপিএসসি তে কাজে লাগবে। হুম, আজকে আমাদের শুরু হবে, দেখো আগের দিন আমরা গ্যালাক্সি পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই না বলো? হ্যাঁ, নেবুলা অবধি। হ্যাঁ, তো আগের দিন আমাদের গ্যালাক্সির এই বিষয়টা আলোচনা হয়েছিল। আজকে আমাদের আলোচনা হবে টাইপস অফ গ্যালাক্সি থেকে, যে গ্যালাক্সিকে আমরা কয় ভাগে ভাগ করি। তো সবার প্রথমে বলবো যে গ্যালাক্সিকে না আমরা দুটো ভাগে ভাগ করি, বলছিলাম আগের দিন ক্লাসে যে গ্যালাক্সিকে দুটো ভাগে, একটা হচ্ছে রেগুলার গ্যালাক্সি, একটা হচ্ছে ইরেগুলার ইরেগুলার তো রেগুলার গ্যালাক্সি মানে কি, যে যে সমস্ত গ্যালাক্সির একটা নির্দিষ্ট কোনো শেপ আছে, বুঝেছো? আর ইরেগুলার গ্যালাক্সি মানে যার কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই। একবার ছবিটা দেখো, তারপরে আগে যাই আমরা। দেখো এইখানে দেখো একটা বার্ড স্পাইরাল গ্যালাক্সি দেখতে পাচ্ছ, অর্থাৎ আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে এমন গ্যালাক্সি, অর্থাৎ মাঝখানে দেখো একটা বারের মতন দেখতে পাচ্ছ, মাঝখানে একটা বারের মতন রয়েছে, তাকে সেন্টার করে পুরো গ্যালাক্সিটা মুভ করছে। তো এই ক্ষেত্রে এই যে এটা একটা, এর একটা নির্দিষ্ট আকার আছে, এটার মধ্যে দেখো এর একটা নির্দিষ্ট আকার আছে। ওকে, খানিকটা এলিপ্টিক্যাল, দেখো এর মধ্যেও একটা নির্দিষ্ট আকার আছে। কিন্তু তুমি যদি ইরেগুলার গ্যালাক্সি দেখো, এই ছবিটা দেখো, দেখো এর কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, যেমন মনে হচ্ছে একদম ছড়ানো ছিটানো রয়েছে। ওকে, বাকি যে লেন্টিকুলার দেখো, মানে দানা শস্যের মতন, ডাল শস্যের মতন দেখো দেখতে পাওয়া যাচ্ছে এটা। তো এইগুলো সব হচ্ছে, এইটা বাদ দিলে, এই স্টার চিহ্নটা বাদ দিলে বাকি সব কটাই তোমার রেগুলার গ্যালাক্সির মধ্যে পড়বে। তাই গ্যালাক্সিকে আমরা ভাগ করছি দুটো ভাগে, একটাকে বলছি রেগুলার গ্যালাক্সি আর একটাকে বলছি ইরেগুলার গ্যালাক্সি। আচ্ছা, তাহলে এই যে শেপের কথা আমি বললাম, যে যাদের নির্দিষ্ট শেপ আছে তাদেরকেই বলা হচ্ছে রেগুলার গ্যালাক্সি, আর যাদের নির্দিষ্ট কোনো শেপ নেই তাদের বলছি ইরেগুলার গ্যালাক্সি। কিন্তু ডেফিনিশন কি শুধু এইটুকুনিই হয়? না, এছাড়াও কিছু কাহিনী আছে, সেগুলোকে আমরা লিখবো। সবার আগে ইরেগুলারটাকে লিখে রাখি, পরে আমরা এটাকে, এই রেগুলার গ্যালাক্সিকে আবার দুটো ভাগে ভাগ করে আলোচনা করব, যেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো ইরেগুলার গ্যালাক্সি যখন বলি তখন মনে রাখবে যে ইরেগুলার গ্যালাক্সিতে স্টার্সগুলো, হ্যাঁ, ইরেগুলার হয়ে থাকে, ঠিক আছে? মানে খুব মানে ওল্ড হয়, পুরনো হয়। হ্যাঁ, মানে যদি আমরা বলি যে বৃদ্ধ তারা বা বৃদ্ধ নক্ষত্র, মানে অনেক বেশি বয়স হয়ে গেছে, নক্ষত্রত্ব থেকে তার যে নক্ষত্রের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো সবে হারাতে বসেছে, এই রকম নক্ষত্র যেখানে থাকে সেটাই হচ্ছে ইরেগুলার গ্যালাক্সিতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, একবার ছবিটাকে একটু দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে যে রংটা দেখছো সব লাল লাল রং দেখা যাচ্ছে, এটাতে খেয়াল করো একবার। আর হ্যাঁ বাকিগুলোতে দাদা। দেখো লাল কম দেখা যাচ্ছে। লাল দেখা যায় কেন বলো তো? লাইট লাল দেখা যায় তার কারণ হচ্ছে যখন তাপমাত্রা এর পরিবর্তন আসে, বুঝতে পারলে? তখন কিন্তু গ্রহগুলোকে ধীরে ধীরে লাল দেখাতে শুরু করে। হ্যাঁ, মানে যখন একটা স্টার যখন তার ডরফিজমের দিকে যেতে থাকে, হ্যাঁ, সেই সময় মানে যখন সে বৃদ্ধ হয়, বুড়ো হয়ে যায়, তখন এরকম হতে থাকে। এই জন্য ইরেগুলার গ্যালাক্সির মধ্যে লিখে রাখো যে স্টার্স অফ ইরেগুলার ইরেগুলার গ্যালাক্সিজ stars of irregular galaxies are generally very old। তার মানে দাঁড়ালো যে এই ইরেগুলার গ্যালাক্সিও একটা সময় রেগুলার গ্যালাক্সি ছিল,
কিন্তু তার মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো সময়ের সাথে সাথে তারা বুড়ো হয়ে গেছে। তারা বুড়ো হয়ে যাওয়ার জন্য তাদের যে স্ট্রাকচার ছিল, যে কোনো সোলার সিস্টেমের একটা স্ট্রাকচার থাকবে, একটা সোলার সিস্টেম থাকবে, তার মধ্যে একটা সান থাকবে, সেই সানকে মুভ করে তার প্ল্যানেটসগুলো ঘুরতে থাকবে। সো এই প্রপার্টিসগুলো যখন দীর্ঘদিন আমাদের সূর্য, যেটা আমাদের সোলার সিস্টেমের যে আমাদের সান, আমাদের সূর্য রয়েছে, এই সূর্যেরও একটা সময় এই বৃদ্ধ হবে এবং তারও এই প্ল্যানেটগুলো তার থেকে দূরে চলে যাবে, তাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তো সেই সময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও একটা সময় ইরেগুলার হয়ে যাবে। ওকে, তাহলে ইরেগুলার গ্যালাক্সি আমরা কাকে বলবো? যে স্টার্স অফ ইরেগুলার গ্যালাক্সিজ আর জেনারেলি ভেরি ওল্ড, এটা হয়। আর রেগুলার গ্যালাক্সিকে আমরা আবার ফার্দার দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। একটাকে আমরা লিখবো হচ্ছে স্পাইরাল, আরেকটাকে আমরা লিখবো হচ্ছে এলিপ্টিক্যাল। স্পাইরাল অ্যান্ড এলিপ্টিক্যাল, ঠিক আছে? তো এটার মধ্যে লেখো, স্পাইরালের মধ্যে লেখো যে concentration of stars near its center and the youngest stars located in the arms. আগের দিন আমি তোমাদের গ্যালাক্সির আর্মস দেখিয়েছিলাম না? একটা গ্যালাক্সির মধ্যে বেশ কত প্রকারের আর্মস থাকে, যেমন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি অরিয়ন আর্মসে রয়েছে, তো তেমনি গ্যালাক্সির আর্মস থাকে। তো জেনারেলি মনে রাখবে যে স্পাইরাল গ্যালাক্সির মধ্যে যে সমস্ত নক্ষত্রগুলো একদম সেন্টারের দিকে কনসেন্ট্রেট থাকে এবং দূরে যেগুলো নক্ষত্র দেখতে পাওয়া যায় সেগুলো ইয়াঙ্গাস্ট স্টার্স দেখতে পাওয়া যায়, মানে নতুন তারা সেইখানে দেখতে পাওয়া যায়। কেন্দ্রের দিকে থাকবে বেশি তারা, দূরের দিকে থাকবে ইয়াঙ্গেস্ট তারাগুলো। তারপরে লিখে রাখো যে interstellar gas in which new bright young stars form. ওকে, অর্থাৎ ইন্টারস্টেলার গ্যাস ইন হুইচ নিউ ব্রাইট ইয়াং স্টার্স ফর্ম। তারপরে একটা পয়েন্ট লিখে রাখো যে এগুলো ছোট ছোট দেখতে হয়, স্মলার হয়। স্মলার সাথে সাথে আরেকটা পয়েন্ট লিখে রাখো যে লেস ব্রাইট, এটা কম উজ্জ্বল হয়, অনেক বেশি উজ্জ্বল হয় না, লেস ব্রাইট হয়। আর এলিপ্টিক্যালের মধ্যে লেখো যে এইখানে স্টার্সগুলো মানে এলিপ্টিক্যাল যে গ্যালাক্সির মধ্যে যে তারাদের যে বিন্যাস, নক্ষত্রের যে বিন্যাস, সেটা একেবারেই ইউনিফর্ম নয়। হ্যাঁ, আনইউনিফর্ম বলতে পারো বা নন ইউনিফর্ম বলতে পারো। সো লেখো পয়েন্টটা, স্টার ডিস্ট্রিবিউশন ইজ নন ইউনিফর্ম। ওকে, অর্থাৎ এলিপ্টিক্যাল গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্রের বিন্যাস থাকে, সাজানো থাকে, সেটা একদমই নন ইউনিফর্ম থাকে। এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, এরকম থাকে। আরেকটা পয়েন্ট লিখে রাখো যে মোস্ট অফ দেয়ার মেম্বার স্টার্স। আচ্ছা, তোমরা না একবার আমাকে একটুখানি মেসেজ করো তো যে দাদা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রির সিলেবাসটা একটু বলতে। ওয়ার্ল্ড হিস্ট্রি আমায় তোমাদের মধ্যে যে কেউ একজন একটু হোয়াটসঅ্যাপে লিখে দিও যে দাদা সিলেবাসটা একটু বলে দিতে। হ্যাঁ, কারণ দেখো ওয়ার্ল্ড হিস্ট্রিতে, হিস্ট্রি তো নয়, কি যেন আলোচনা হলো আজকে বললে? জিওগ্রাফি। হ্যাঁ, ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো ওয়ার্ল্ড জিওগ্রাফির সিলেবাসটার কথা আমাকে একবার হোয়াটসঅ্যাপে লিখে দিও, তাহলে আমি তোমাদের গ্রুপে লিখে দিতে পারবো যে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কি পড়তে হবে। কথা হলো ওয়ার্ল্ড জিওগ্রাফিতে সব কিছু পড়তে হয় না। হ্যাঁ,
একদম স্পেসিফিক কতগুলো জায়গা আছে, ওই স্পেসিফিক টপিকগুলোকেই জাস্ট পড়তে হয়। সো এটা আমি ভুলেও যেতে পারি, ওই জন্য আমায় একবার কেউ মেসেজ করে দিলে ওটা আমি তাহলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, চল তাহলে Okay, এখানে কি দাদা। লিখছিলে, মোস্ট অফ দেয়ার মেম্বার স্টার্স আর ভেরি ওল্ড। এখানে তোমরা নোট করছো, আমি এখান থেকে কিন্তু কিছু অবজারভেশন জানতে চাইবো তোমাদের কাছে। অ্যান্ড নো new star formation in them. Okay, no new star formation in them, full stop. আরেকটা পয়েন্ট লেখো, the brightest galaxies in the universe are elliptical. ওকে, এই যে যতগুলো টাইপ সম্পর্কে তোমরা জানলে বা লিখলে, এইখান থেকে আমায় কি বলতে পারবে যে কি তফাৎ দেখা যাচ্ছে এদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, একটু বলো। মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল আছে, ইটস ওকে, নো প্রবলেম। আর কিছু অবজারভেশন? স্যার ওদের মধ্যে স্পাইরালটা নিউ, নিউক্লিয়ার ইলেকট্রিক্যালটা ফিউশন, তারপরে স্পাইরালটা লেস ব্রাইট হয় আর এলিপ্টিক্যালটা ব্রাইটেস্ট হয় বেশি। বেশি ব্রাইট হয় কেন এমনটা হচ্ছে? আমার ভাইটা বলছিল আগে, বলো, সে বলো। নিউক্লিয়ার ফিউশন যে ওদের মধ্যে যে এনার্জিটা দিত ওগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, কমতে থাকে। কমতে থাকছে, ঠিক। আর এগুলোতে কিন্তু বাড়তে থাকছে। আর স্পাইরালটা হলে কি হয়, ওর যে কোনো একটা সেন্টার নেই। এলিপ্টিক্যাল হলে একটা সেন্টার থাকে তার, আর স্পাইরালের একটা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ওই এলিপ্টিক্যাল সেন্ট্রালের জন্যই ওর প্রবলেমটা একটু বেশি হয়, মানে তাড়াতাড়ি সেগুলোর মধ্যে এনার্জিটা লস হচ্ছে। আর মানে স্পাইরালের মধ্যে ওই স্টেলার গ্যাস থাকার জন্য মানে উজ্জ্বল বা মানে নতুন নতুন স্টারেদের মধ্যে যেটা দেখা যায় ইয়াং স্টারদের মধ্যে, আর ইলিপ্টিক্যালের বেশিরভাগ নক্ষত্রগুলো পুরনো, মানে অনেক পুরনো বৃদ্ধ। আর বৃদ্ধ আর মানে এরকম। হ্যাঁ, তার মানে হচ্ছে ব্যাপারটা কি, যে আমরা যদি দেখি, আমাদের এখানে একটা ছবি রয়েছে, যদি আমরা দেখি যে সবার প্রথম কেমন ধরনের গ্যালাক্সিজ আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো সবার প্রথমে না আমরা এই লেন্টিকুলার গ্যালাক্সিজের মতন দেখতে পাবো, ঠিক আছে? লেন্টিকুলার গ্যালাক্সিজের মতন দেখতে পাবো। লেন্টিকুলার থেকে তারপর ধীরে ধীরে আমরা স্পাইরাল গ্যালাক্সির মতন দেখতে পাবো। এখানে যদিও সিকোয়েন্সটা সাজানো নেই, তবুও শুনতে থাকো। এটার পর থেকে এরকম স্পাইরাল দেখতে পাবো। স্পাইরালের পর দেখতে পাবো হচ্ছে এই বার্ড স্পাইরাল বা ব্যারিড স্পাইরাল, যাই বলো না কেন, এটার মতন দেখতে পাবো। এটার পর থেকে আমরা এলিপ্টিক্যাল দেখতে পাবো। এলিপ্টিক্যালের পরে পিকুলিয়ার দেখতে পাবো। পিকুলিয়ার পর থেকে আমি ইরেগুলার দেখতে পাবো। মানে এটাই হচ্ছে সার্কেল, বুঝতে পারছো? ধীরে 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 যখন নক্ষত্রদের মধ্যে তাদের শক্তি যখন ধীরে 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 কমে আসবে, তখন তাদের মধ্যে যে ফান্ডামেন্টাল ফোর্সেসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ক্লাসের শুরুর দিকে, সেইগুলো যখন কমতে থাকবে, তখন তারা কিন্তু এরকম ছন্ন ছাড়া হয়ে যাবে। কেউ কারো মানে যে গ্র্যাভিটেশনাল যে পুল, সেটা ধীরে ধীরে কমতে থাকবে, যার কারণে এটা এরকম বিক্ষিপ্তভাবে থাকবে। বেশ, ঠিক আছে, চলো এবার তাহলে আমরা এটার পর থেকে আলোচনা করি আমাদের যে গ্যালাক্সি সেটাকে নিয়ে, দ্যাট ইজ মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে আমরা বলি হচ্ছে আকাশগঙ্গা। তো মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আমাদের সোলার সিস্টেমটা রয়েছে। তো এইটা মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কেমন না, মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কিন্তু স্পাইরাল গ্যালাক্সি বা এলিপ্টিক্যাল গ্যালাক্সি নয়। মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে একটা ব্যারিড স্পাইরাল গ্যালাক্সি, ওকে, যার ডায়ামিটার 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লাইট ইয়ার্সের মধ্যে। ওকে, ডায়ামিটার মানে বুঝতে পারছো তো, ব্যাস যেটাকে আমরা বলি। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির যে ব্যাস, সেই ব্যাস 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লাইট ইয়ার্স। সোলার সিস্টেম লোকেটেড ইন ওরিয়ন, একটু আগে বলছিলাম ওরিয়ন আর্ম।
এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ওরিয়ন আর্মে আমরা এটা দেখতে পাই। আমি আগের দিন ছবিটা দেখিয়েছিলাম, আজকে যেহেতু এখানে ছবিটা নেই তাই দেখাতে পাচ্ছি না। সেটা মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সেন্টার, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টার থেকে কত দূরে অবস্থান করছে? 26,000 লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে। বুঝতে পারছো? মানে ধরে নাও আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটা হচ্ছে অনেকটা এরকম, এরকম, অনেকটা এরকম, ঠিক আছে? এই যে এরকম। সো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এরকম, এটা হচ্ছে সেন্টার। এই সেন্টার থেকে 26,000 লাইট ইয়ার দূরে, মানে এইরকম কোনো একটা জায়গায় আমাদের মিল্কি ওয়ে, আমাদের সোলার সিস্টেমটা রয়েছে, ঠিক আছে? মানে এটা হলো সেন্টার, সেন্টার থেকে এতটা ডিস্টেন্সে অবস্থান করছে, 26,000 লাইট ইয়ার্স। ওকে, তাহলে সোলার সিস্টেম লোকেটেড ইন ওরিয়ন আর্ম, ওরিয়ন আর্ম আর্মে আছে 26,000 লাইট ইয়ার্স দূরে ফ্রম দ্য সেন্টার অফ দ্য গ্যালাক্সি। সান কমপ্লিটস ওয়ান ল্যাপ। এইখানে যা কিছু আজকে আমরা সারাদিনে, মানে আজকের ক্লাসে আমরা যা কিছু পড়ব সেটা কিন্তু হবে একদম স্ট্যাটিক, মানে এখানে বোঝার কিছু নেই, জাস্ট কতগুলো ডেটাসকে মনে রাখতে হবে। যেমন সান কমপ্লিটস ওয়ান ল্যাপ অফ গ্যালাক্সি ইন অ্যাবাউট এভরি 220 মিলিয়ন ইয়ার্স। 220 মিলিয়ন বছরে একবার আমাদের সান এই গ্যালাক্সিটাকে একবার প্রদক্ষিণ করে। ঠিক যেমন পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন সময় নেয়, তেমনি করে আমাদের সূর্য এই গ্যালাক্সিটাকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় হচ্ছে 220 মিলিয়ন বছর। সোলার সিস্টেম রিভলভস অ্যারাউন্ড দ্য মিল্কি ওয়ে উইথ স্পিড অফ, এবং আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম এই মিল্কি ওয়ে এক পাক ঘুরতে তার সময় লাগে কত বছর বললে? 220 মিলিয়ন ইয়ার্স। এবং সেই গতি কত? আমাদের সোলার সিস্টেম কত গতিবেগে ঘুরছে একবার ভেবে দেখো, 285 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে ঘুরছে। Andromeda galaxy is the closest galaxy to us, that is 2 million light years away. আমাদের থেকে 2 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে যে নেক্সট আমাদের কাছের নিকটতম গ্যালাক্সি রয়েছে, মানে মিল্কি ওয়ে গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। সেটা আমাদের গ্যালাক্সি থেকে 2 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে 100 থেকে 400 বিলিয়ন স্টার্স থাকার সম্ভাবনা রয়েছে, অ্যান্ড মোর দ্যান 100 বিলিয়ন প্ল্যানেটস। কেন? কারণ সমস্ত গ্রহের মানে নক্ষত্র, গ্রহ, সমস্ত নক্ষত্রের গ্রহ নাও থাকতে পারে। ওকে, তাহলে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে 100 থেকে 400 বিলিয়ন স্টার্স থাকতে পারে, এবং তাদের সব মিলিয়ে মোর দ্যান 100 বিলিয়ন প্ল্যানেটস রয়েছে। ওকে, এটুকুন পয়েন্ট, সেগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করবে, এখন না করতে পারলেও স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আগে যাব দাদা একটুখানি। হ্যাঁ দাদা। দাদা একটু ওকে ওকে, ঠিক আছে দাদা এখন যদি নোট ডাউন না করি, হুম। এটা তো আপনি দিয়ে দেবেন, তো এটা তো পরেও দেখে দেখে নোট ডাউন করতে পারবো। হ্যাঁ, ভিডিওস তো থাকবেই, এখন যদি নোট ডাউন না করো তাহলে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে দাদা। হ্যাঁ, পরপর স্ক্রিনশট দেখে দেখে নোট ডাউন করে নেবে। যাব আগে? হ্যাঁ দাদা। ওকে, এবার দেখো নেক্সট পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে থিওরিজ অফ প্ল্যানেটস অরিজিন। গ্রহের উৎপত্তি সম্পর্কে 3টি থিওরি আমাদের জানতে হবে। একটা হচ্ছে নেবুলার হাইপোথিসিস, আরেকটা হচ্ছে ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিস, আরেকটা হচ্ছে রিভাইজড নেবুলার হাইপোথিসিস। এখন এই জায়গাটাকে নোট করে দিয়েছে, অবশ্যই তোমরা স্ক্রিনশট নেবে, এটাকে খাতায় নোট ডাউন করবে। তো আমি একটু বলি যে হোয়াট ইজ নেবুলার হাইপোথিসিস। নেবুলার হাইপোথিসিস ইমানুয়েল কান্ট নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি 1755-তে একটা কনসিডারেশন করেন, তিনি একটা বিবেচনা করেন। তিনি বলেন যে প্ল্যানেটসগুলো তৈরি হয়েছে যে আমাদের সান যখন ইউথ ছিল, হ্যাঁ, সূর্য যখন সবেমাত্র ক্রিয়েট হয়েছে, তো সূর্যের চারিপাশ দিয়ে কিছু ডাস্ট অ্যান্ড গ্যাসেসের ক্লাউড ঘুরছিল, সেগুলো থেকেই পরবর্তীকালে সেগুলোর মধ্যে কলিশন হয়ে সেগুলো থেকেই পরবর্তীকালে গ্রহগুলো সৃষ্টি হয়েছে বলে এমন মতামত দিচ্ছেন হচ্ছে ইমানুয়েল কান্ট। পরবর্তীকালে এই বিষয়টাকে ডেসক্রাইব করেছিলেন আরেকজন ব্যক্তি, যার নাম মনে রাখবে ল্যাপলেস। 1796-এ। তাহলে 1755-এ ইমানুয়েল কান্ট বলছে কনসিডার দ্যাট দ্য প্ল্যানেটস ওয়্যার ফর্মড আউট অফ ক্লাউড ম্যাটেরিয়াল, ওকে, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউথফুল সান। অর্থাৎ আমাদের সান যখন ইউথ ছিল, সবেমাত্র সান তৈরি হয়েছে, সেই সান তৈরি হওয়ার পরে সানের পাশ দিয়ে
কিছু কিছু গ্যাস এবং ডাস্টের ক্লাউডস ঘোরাঘুরি করছিল, তারাই পরবর্তীকালে কনডেন্সড হয়ে তারাই পরবর্তীকালে গ্রহে পরিণত হয়েছে বলে ধারণা হচ্ছে। এটাকে বলা হয় নেবুলার হাইপোথিসিস। আর এই ব্যাপারটাকে ইমানুয়েল কান্টের এই বক্তব্যটাকেই পরে সমর্থন জানিয়েছিলেন পেরি সাইমন ল্যাপ্লেস ইন 1796। এবার আসো ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা আমরা বেশি সবাই শুনেছি, আমরা সবাই শুনেছিলাম না, যে যদিও আমরা যেটা শুনেছি সেটা ভুংভাং শুনেছি। আচ্ছা, যেটা আমরা শুনেছি সেটা এরকম কিনা দেখো তো একটু, যে সূর্য সূর্যের মতো ঘুরছিল, বাইরে থেকে কোনো একটা কিছু এসে সূর্যের সাথে আঘাত লেগে সূর্যের থেকে কিছুটা অংশ ভেঙে গ্রহগুলো তৈরি হয়েছে, এরকম কিছু কি শুনেছি আমরা? হ্যাঁ, তো ছোট থেকে এটাই পড়ছি। হ্যাঁ, এটা শুনেছি। হ্যাঁ, তো আসলে ধাক্কা টাক্কা লাগেনি। ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিসে বলা হচ্ছে এই হাইপোথিসিসটা অরিজিন হয়েছিল হচ্ছে তোমার 1990-এ, ঠিক আছে, 1990-এ দুজন ব্যক্তির নাম মনে রাখবে, এক হচ্ছে তোমার চেম্বারলেন আর এক হচ্ছে মল্টেন। ওকে, এই দুজনের নাম মনে রাখবে। চেম্বারলেন অ্যান্ড মল্টেন তারা কনসিডার করেছিলেন 1900 সালে। তারা বলেছিল কি, যে আমাদের সূর্যের কাছাকাছি একটা বাইরের থেকে কোনো একটা শেপ, কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা কসমিক ম্যাটেরিয়াল আমাদের আমাদের পৃথিবীতে তখন গল্পই নেই, তখন সূর্যের এত কাছাকাছি চলে এসেছিল যে যার কারণে সে সূর্যের কাছাকাছি আসার কারণে তার গ্র্যাভিটেশনাল পুলের কারণে সূর্যের সারফেস থেকে কিছুটা অংশ বেরিয়ে এসেছিল। বুঝতে পারছো? মানে একবার বোঝার চেষ্টা করো, এইটা মনে করো আমাদের সান। হ্যাঁ, এবার এই সানের কাছাকাছি কোনো একটা জায়েন্ট কিছু একটা চলে এসছে, তাহলে সূর্য থেকে নিশ্চিত রূপে এর ফোর্সটা পুলটা বেশি হবে। সেই কারণে এই ওয়ান্ডারিং স্টার থিওরি মানে এই ব্যাটা ঘুরতে ঘুরতে সূর্যের কাছাকাছি দিয়ে যখন পাস করে চলে যাচ্ছিল, তখন সে তার গ্র্যাভিটেশনাল পুলের জন্য সূর্য থেকে কিছু অংশ এরকম করে খাবলে বের করে নিয়েছে। আর পরবর্তীকালে এ যখন দূরে চলে গেছে, তখন এই খাবলে নেওয়া অংশটাই পরবর্তীকালে সূর্যের চারিপাশে ঘুরতে ঘুরতে আমাদের গ্রহগুলো সৃষ্টি হয়েছে। এই কনসেপ্টটাই হচ্ছে ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিস। এই ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিস এটাই যদিও সর্বজন বিদিত এবং সর্বজন গ্রাহ্য বলে মনে করা হয়। কেন? কারণ আমরা ছোটোবেলা থেকে এগুলো পড়ে এসেছি, কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে 1950s এসে নেবুলার যে হাইপোথিসিস ছিল সেটাকেই রিভাইজ করা হয়। কি আছে ওখানে একটু বাদে বলছি। দেখো, তাহলে আমায় বলো তো দেখি, আমাদের পৃথিবীতে 70% জল, তাই না? তাহলে 70% যদি জল থাকে, যার কারণে আমরা জোয়ার ভাটা আমাদের পৃথিবীতে দেখতে পাই, এই জোয়ার ভাটার জন্য কে রেসপন্সিবল? আর্থ অর সান অর মুন? মুন। মুন রেসপন্সিবল ইন মুন। তাহলে মুনটা রেসপন্সিবল কি করে হচ্ছে? যখন যখন পৃথিবীর চারিপাশে মুন ঘুরছে, চাঁদ ঘুরছে, তখন সে তার পুলের জন্য সমুদ্রের জল তার দিকে চলে যেতে চাইছে, যার কারণে এই ঢেউ, জোয়ার ভাটা এগুলো ইত্যাদি তৈরি হচ্ছে। একদম সাদামাটা ভাষায় বলে এরকমই হয়। তাই এই ঘটনাটাও কি সেরকম নয় যে সূর্যের খুব কাছাকাছি একটা বড় গ্রহ গ্রহ নয়, বড় কিছু একটা মাস চলে এসেছিল, যার কারণে সূর্য থেকে কিছু একটা অংশ মানে উবড়ে বেরিয়ে এসেছিল, আর সেটাই পরবর্তীকালে সূর্য চারিপাশে ঘুরতে ঘুরতে প্ল্যানেট গঠিত হয়েছে। এই জন্য দেখো তো ওই চাঁদ আর পৃথিবীর মধ্যে যে টাইডাল থিওরির সাথে মিলছে কিনা ব্যাপারটা। এই জন্য এই ওয়ান্ডারিং স্টার হাইপোথিসিসকে টাইডাল থিওরিও বলা হয়ে থাকে। বুঝতে পারছো? টাইডাল থিওরি বলা হয়ে থাকে। তাহলে এই থিওরির প্রোপাউন্ড যারা করেছিলেন তাদের নামটা মনে রাখতে হবে, এক হচ্ছে চেম্বারলেন আর এক হচ্ছে মল্টেন। ইন 1900 considered that a wandering star approached the sun, which resulted in a cigar-shaped extension of material separated from the solar surface. A massive star wandering star once passed very close to the sun. The gravitational pull of this passing star drew out material, that is gas and dust, from the sun due to a tidal forces. This pulled out material eventually cooled and condensed into small bodies which later found planets. তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটাই এখানে লেখা আছে তো। এবার এই চেম্বারলেন আর এই মোল্টেন এনাদের এই বক্তব্যটাকে সমর্থন করেছিল জেমস জিন্স আর হ্যারল্ড জেফরি in 1917 and 1920s supported this argument and called it binary hypothesis, এবং এটাকে বাইনারি হাইপোথিসিসও বলেছিলেন। ওকে, সো এই জিনিসগুলো একটু ইম্পর্ট্যান্ট হয়ে যায় কেন? কারণ আমরা দেখছি যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো যদি এক্সামিনার চায়
যে একটু ডিপ থেকে আমরা কোয়েশ্চেন তুলবো, তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোলা যেতে পারে যে উইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ টাইডাল থিওরি, বা উইচ অফ দ্য ফলোয়িং নোন ইজ বাইনারি থিওরিজ, বা বাইনারি হাইপোথিসিস, বা বাইনারি হাইপোথিসিস নিচের কোনটির সাথে যুক্ত, এরকম করে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের করতে পারে। যার কারণে আমরা এই মানে এই টপিকের উপরে একটুখানি ডিপে যাচ্ছি। চলে আসো এবার 3 নাম্বার, রিভাইজড নেবিউলার হাইপোথিসিস। এখানে কি দেখো, একজন রাশিয়ান অটো স্মিদিত অ্যান্ড কার্ল ভেজেস্কার জার্মানির 1950-তে কনসিডার দ্যাট দ্য সান ওয়াজ সারাউন্ডেড বাই সোলার নেবিউলা কন্টেইনিং মোস্টলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। ওকে, অর্থাৎ তারা বলছেন, মানে এই অটো স্মিদিত এবং ভেজেকার বলছে যে সূর্য যখন তৈরি হয়েছিল নিশ্চিত রূপে তার চারিপাশে যে নেবিউলার অংশ কিছু একটা ছিল, যে মূল নেবিউলা ছিল, সেই নেবুলাই পরবর্তীকালে সান হয়ে গেছে, স্টার হয়ে গেছে। আর সেই সান হয়ে যাওয়ার পরে নেবুলার যে আশেপাশে যা কিছু অবশিষ্ট ছিল, মানে রেমন্যান্টস অফ দ্য নেবিউলা, তো সেইগুলোই পরবর্তীকালে ধীরে ধীরে কনডেন্সড হতে হতে, ঠান্ডা হতে হতে সেটা হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়, এবং পরবর্তীকালে সেটা যাকে আমরা মিশে যায় কার সাথে, ডাস্টের সাথে, এবং সেইটার মধ্যে ফ্রিকশন আর কলিশনের ফলে তাদের পার্টিকেলসগুলো ধীরে ধীরে একটা ডিস্ক শেপ নিতে থাকে, ডিস্ক শেপ ক্লাউডের ফর্ম নিতে থাকে, এবং সেগুলোই পরবর্তীকালে অ্যাক্রিট হয়, মানে এক জায়গায় চলে এসে এই প্ল্যানেটসগুলো তৈরি করেছে। এখন কথা হলো, দাদা তাহলে আমরা কোনটাকে গ্রহণ করে চলবো? দেখো, এই যে ওয়ান্ডারিং হাইপোথিসিস, এটাকেও আমরা গ্রহণ করে নিতে পারি, কারণ আমাদের কাছে যেহেতু সেরকম কোনো ধরনের এখনও যেহেতু এই বিষয়ে রিসার্চ চলছে, তাই এটাকে এখন বলে দেওয়া সম্ভব নয় কি আসলে ঘটনাটা ঘটেছিল সেই সময়। কিন্তু এই যে 3টে থিওরি আমরা দেখলাম, এই 3টে থিওরি কিন্তু সত্যি হতে পারে। কেন? কারণ আমরা যদি সূর্যের গ্রহগুলোকে দেখি, সূর্যের 8খানা গ্রহ, সেই সূর্যের 8খানা গ্রহকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে ইনার প্ল্যানেট গ্রুপ, আরেকটাকে বলা হয়েছে জোভিয়ান প্ল্যানেট বা আউটার গ্রুপ বলা হয়েছে। তো তোমরা যখন দেখবে ইনার প্ল্যানেটস যেগুলো রয়েছে, মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টে গ্রহের যে মানে ভূমিরূপ বা এই 4টে গ্রহের যে কম্পোজিশন বা কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়েছে, তারা একটু সিমিলার, এবং তাদের মধ্যে যে মাস পার্টিকেলটা বেশি। ওকে, আবার যখন তুমি জোভিয়ান প্ল্যানেটের দিকে যাবে, মানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এদের কাছে যখন যাবে তখন দেখবে এদের মধ্যে গ্যাসিয়াস সাবস্টেন্সটা বেশি, ঠিক না? তাই ধরো যে এই ওয়ান্ডারিং কনসেপ্টটাকেই যদি ধরো যে এরকম একটা বড় নক্ষত্র সূর্যের পাশ দিয়ে গেছিল, যার কারণে সূর্য থেকে কিছু অংশ গ্যাস এবং কিছু অংশ ডাস্ট বেরিয়ে এসেছিল, আর পরবর্তীকালে তারা আবার সূর্যের চারিদিকে ঘুরতে ধীরে ধীরে কনডেন্সড হয়ে গ্রহের রূপ নিয়েছে, হতেই পারে। এবার দেখো, সূর্যের কাছাকাছি যে সমস্ত গ্রহ থাকবে তাদের মধ্যে এই ডাস্ট পার্টিকেল, অর্থাৎ যেটাকে আমরা রকি ম্যাটেরিয়ালস বলি, সেটা বেশি দেখতে পাবো, আর সূর্য থেকে দূরে যেগুলো, সেইগুলোতে গ্যাসিয়াস ম্যাটেরিয়াল দেখতে পাবো। তাহলে এই যে 3টে হাইপোথিসিস আছে, এই যে 3টে বক্তব্য আছে, 3টে বক্তব্যই কোনো না কোনোভাবে সঠিক, এবং আমাদের এটা জেনে রাখতে হবে। বোঝা গেল পুরো বিষয়টা কি হলো? ওকে, হ্যাঁ দাদা। বেশ। কোনো ডাউট ক্রিয়েট মানে হচ্ছে না তো মনের মধ্যে? স্যার হ্যাঁ বলো। স্যার রিভাইজ নেবিউলারটা একটু এক্সপ্লেন করে দিন। হ্যাঁ, রিভাইজ নেবিউলা হাইপোথিসিসে বলা হলো কি, যে একবার আমি পড়েই দিই। কনসিডার দ্যাট দ্য সান ওয়াজ সারাউন্ডেড বাই সোলার নেবিউলা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, যে আমাদের নেবিউলা থেকে তো সান ক্রিয়েট হয়েছে, তাই না? নেবুলা মানে কি, সহজ সরল কথা যদি বলতে চাই তাহলে বলবো যে লাম্পস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট। লাম্পস মানে দলা, তাহলে গ্যাস আর ডাস্টের একটা দলা, সেটাই নেবুলা, আর সেটা থেকে নীহারিকা বলা যেতে পারে। হ্যাঁ, সেটা থেকেই সান সৃষ্টি হয়েছে। এবার সান সৃষ্টি হওয়ার পরে আরও তো কিছু পড়েছিল, মানে সান সৃষ্টি তো সবটা লাগেনি, তার কিছু অবশিষ্টাংশ ছিল, আর সেই অবশিষ্টাংশ যেহেতু সান তৈরি হয়ে গেল, সেই ক্লট ফর্মেশনের কথা মনে পড়ো, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা পড়েছি এগুলো। তো তারপর যে অবশিষ্টাংশগুলো ছিল সেগুলো ওই ক্লটসগুলোকে ধরেই তার পাশে ঘুরতে শুরু করলো। তো সেইগুলো ধীরে ধীরে ঘুরতে একে অপরের সাথে ফ্রিকশন এবং কলিশনের ফলে এই পার্টিকেলগুলো একজনের সাথে আরেকজন অ্যাক্রিট হয়ে গেল, অ্যাক্রিট হয়ে একটা ডিস্ক শেপ,
একটা ফিগার বা ক্লাউড তৈরি হলো, আর সেটাই কিন্তু পরবর্তীকালে প্ল্যানেটস তৈরি হয়েছে বলে বলছে এই রিভাইজ নেবুলার হাইপোথিসিস। মানে এই নেবুলার হাইপোথিসিসেরই রিভাইজড ফর্ম হচ্ছে এটা। এই দুজন নাম মনে রাখবে, একটা হচ্ছে অট্টো স্মিদিত, আরেকজন হচ্ছে ওয়েজেস্কার, জার্মানির তিনি, আর অট্টো স্মিদিত রাশিয়ার। ওকে, দাদা আমরা পড়েছিলাম যে ওই চেম্বারলিন মুলটনের বাইনারি স্টার হাইপোথিসিস আর হ্যাঁ। হচ্ছে জিন্স অ্যান্ড জেফ্রিজের হচ্ছে টাইডাল হাইপোথিসিস আলাদাভাবে। আচ্ছা, তো এটাই দেখে রাখো। চলো, আচ্ছা তাহলে আগে যাই। হ্যাঁ ওকে, এবার আমরা আসি আমাদের ধীরে ধীরে সোলার সিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করি। যখন আমরা সোলার সিস্টেম বলছি তখন সোলার সিস্টেম ইজ দ্য গ্র্যাভিটেশনাল বাউন্ড সিস্টেম অফ দ্য সান অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট অরবিট ইট ফর্মড 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। তাহলে আমাদের এই যে সান বা আমাদের সোলার সিস্টেম যেটা তৈরি হয়েছিল, যে তার চারিপাশে একজন সূর্য থাকবে আর তার চারিপাশে কিছু অবজেক্টস তাকে মুভ করবে, 4.6 বিলিয়ন ইয়ার্স এগো এটা তৈরি হয়েছে। The vast majority of the system's mass is in the sun। ভালো করে বুঝতে হবে, আমাদের সমগ্র সোলার সিস্টেম সান সহ, এটা সান আর এগুলো সব গ্রহ আছে, এই সমগ্র সোলার সিস্টেমের যে মাস আছে, টোটাল মাস, সেই টোটাল মাসের 99.86%, একবার কল্পনা করে দেখো, এই সোলার সিস্টেমের যত মাস আছে সেই টোটাল মাসের 99.86% কার মধ্যে রয়েছে? একা সূর্যের কাছে আছে। তাহলে বাকি যে গ্রহগুলো রয়েছে, বাকি গ্রহগুলোর কাছে রয়েছে মানে কতটুকুন বুঝতে পারছো? 0.14%, বুঝতে পারছো? 0.14% মাত্র তাদের কাছে রয়েছে। তার মধ্যে থেকেও সব থেকে বেশিটা নিয়ে গেছে বৃহস্পতি। দেখো একবার পড়ে, দ্য ভাস্ট মেজরিটি, that is 99.86% of the system's mass is in the sun, with most of the remaining mass contained in the Jupiter। অর্থাৎ বাকি যে পার্টটা থাকলো মাসের, তার ম্যাক্সিমামটাই আবার জুপিটার নিয়ে নিয়েছে। এবার আসো সান। ইট ইজ দ্য সোলার সিস্টেমস অনলি স্টার অ্যান্ড ইটস পাওয়ার হাউস। আমাদের সোলার সিস্টেমের একমাত্র নক্ষত্র এবং শক্তির উৎস। ইটস লার্জ মাস, তার মাসটা কত? 3,32,900 আর্থ মাসেস। মানে পৃথিবীর যে মাস আছে তার 3,32,900 গুণ মাস সূর্যের কাছে রয়েছে। comprises 99.86% of all the masses in the solar system, which produces temperature and density is in its core। এবং এর মধ্যে যে টেম্পারেচার বলো বা ডেন্সিটি যা কিছু রয়েছে এটা কোরে রয়েছে, হাই এনাফ টু সাস্টেন নিউক্লিয়ার ফিউশন অফ হাইড্রোজেন ইন্টু হিলিয়াম। ওকে, এইখানে একটা কথা দেখতে পাচ্ছি ফিউশন, আর একটা কথা আমরা দেখতে পাবো হচ্ছে ফিশন। ওকে, ফিউশন আর ফিশন এই বিষয়টাকে আমি আজকে একটুখানি সংক্ষিপ্ত আকারে বলে দিই। নিউক্লিয়ার ফিউশন ভয়ানক জিনিস, হ্যাঁ, আবার নিউক্লিয়ার ফিশন এটাও ভয়ানক জিনিস, ঠিক আছে? তবে যদি বলো দুটোর মধ্যে কোনটা ভালো দাদা, তো বলবো এই দুটোর মধ্যে ভালো হচ্ছে ফিউশনটাই ভালো, কারণ ফিউশনটা অতটা ক্ষতিকর নয়, কিন্তু ফিশনটা ভয়ঙ্কর ক্ষতিকর। আমরা যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করি, তাই না বলো, এই পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে আমরা কোন পদ্ধতি ইউজ করি, ফিউশন অর ফিশন? ফিশন। ফিশন পদ্ধতি তৈরি করি। সো ফিশন পদ্ধতিটা এটা খুবই ক্ষতিকর জীবজগতের জন্য। কেন ক্ষতিকর? প্রচুর পরিমাণ শক্তি রিলিজ হয়। রেডিয়েশন রেডিয়েশন, রেডিয়েশন। ঠিক, রেডিয়েশন। তবে মনে রেখো ফিউশন পদ্ধতিতে শক্তি বিপুল পরিমাণে তাপ শক্তি উৎপাদন হয়। ফিশনের ফলেও তাপ শক্তি উৎপাদন হয়, কিন্তু ফিশনের যেটা খারাপ দিক সেটা হচ্ছে তোমার কি বললাম, রেডিয়েশনটাই হচ্ছে খুব খারাপ। যেমন এই যে তেজস্ক্রিয় বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয়েছিল আমাদের পৃথিবীতে, দুটো ইতিহাস আছে। একটা হচ্ছে রাশিয়ার চার্নোবিলের ঘটনা, হ্যাঁ চার্নোবিলের ঘটনা, আর একটা হচ্ছে ফুকুশিমার ঘটনা, তাই না? তো এই দুটো, হ্যাঁ। তো দেখো নিউক্লিয়ার ফিউশনটাকে একবার দেখো। নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে, ধরো আমাদের হাইড্রোজেনের দুটো আইসোটোপকে দেখো, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে মনে করো ট্রিটিয়াম। এই দুটো হচ্ছে হালকা জিনিস, ঠিক আছে?
এই মানে এই হালকা দুটো জিনিস যখন একত্রিত হয়ে যাবে, হ্যাঁ, দুটো হালকা জিনিস একত্রিত হয়ে যখন একটা বড় কিছু তৈরি করবে, ভারী কিছু তৈরি করবে, যেমন আমরা বলতে পারি যে এই ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম এই দুটো মিলিয়ে একটা হিলিয়াম অ্যাটম তৈরি করছে, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, বুঝতে পারছো? তার মানে দুটো ছোট ছোট জিনিস তৈরি করে একটা বড় জিনিস তৈরি হচ্ছে, দুটো ছোট জিনিস থেকে একটা বড় জিনিস তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় ফিউশন। আর ফিশন হচ্ছে ঠিক তার উল্টো, বড় জিনিস ভেঙে ছোট জিনিস তৈরি হওয়া। জাস্ট এইটুকুনি এখন বোঝো, আর কিছু না বুঝলেও হবে, পরে আমরা যখন কেমিস্ট্রিতে আলোচনা করবো এগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে ফিউশন মানে কি? ফিউশন মানে ছোট ছোট জিনিস দুটো যুক্ত হয়ে বড় একটা জিনিস তৈরি হলো, আর ফিশন মানে বড় একটা জিনিস ভেঙে ছোট ছোট দুটো জিনিস তৈরি হলো। আপাতত এইটুকুনি বোঝো। আচ্ছা, তাহলে সান এর মধ্যে, সূর্যের মধ্যে যে শক্তির উৎপাদন হয় সেটা ফিউশনের মাধ্যমে হয়, এবং এই ফিউশনের ফলে না সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে যে বিপুল শক্তি এখানে নিঃসরণ হয়, ঠিক আছে? এবং তাপমাত্রা এখানে অত্যন্ত বেশি থাকে, এবং যদি বলো কত তাপমাত্রা থাকে দাদা, কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ওকে, তো সেই কারণে এই নিউক্লিয়ার ফিউশনের ফলেই আমাদের সূর্য তাপ পায়, আর সেই তাপটা সূর্য থেকে আমরা পাই। ওকে, আচ্ছা, তাপ কোনভাবে বাহিত বলো তো দেখি? লাইটের যে পরিচালন পদ্ধতি সেটাকে আমরা কি বলি? লাইটের পরিচালন পদ্ধতিকে আমরা কি বলি? রেডিয়েশন বলি, তাই না? রেডিয়েশন। চলো, তাহলে এখানে দেখো, এনার্জি ক্রিয়েটেড বাই সানস কোর ইজ নিউক্লিয়ার ফিউশন। তাহলে সূর্যের কোরে, কেন্দ্রে যেভাবে শক্তি উৎপাদন হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। বলা হয় সূর্য তৈরি হয়েছে রাফলি 75% হাইড্রোজেন এবং 23% হিলিয়াম। ওকে, কোথাও কোথাও তোমরা এটা এরকমও দেখতে পারো 74%, আর এটা তোমরা দেখতে পারো 24%ও দেখতে পারো। ওকে, সো এটা 74%, এটা 24%, এটা 75%, এটা 23% দেখতে পারো, তবে এটা গ্রহণযোগ্য কারণ এটা এনসিইআরটি ডেটা। ওকে, চলো, এবার আমরা যখন সোলার লেয়ারের কথা বলছি, মানে সূর্যের লেয়ারের কথা বলছি, তো সানস লেয়ার, দেখো, দ্য সান ইজ মেড আপ অফ সেভারাল ডিস্টিংক্ট লেয়ার্স, ইচ উইথ ডিফারেন্ট properties. These layers can be divided into two main categories. Okay, that is interior layers and atmospheric layers. এই ইন্টেরিয়র লেয়ার্স এখানে কি লিখেছি? where energy is produced and transferred, যেখানে, অর্থাৎ সূর্যের যে ইন্টেরিয়র লেয়ার্স সেখানে এনার্জি তৈরি হয় এবং সেখান থেকে এনার্জি ট্রান্সফার হয়। আর অ্যাটমসফেরিক লেয়ার্স মানে কি? আউটার রিজন, সূর্যের বাইরের পাশটা, হ্যাঁ, উইচ উই ক্যান অবজার্ভ, যে পার্টটাকে আমরা দেখি আর কি। ওকে, তো ইন্টেরিয়র লেয়ার্স দেখো, ইন্টেরিয়র লেয়ার্স হচ্ছে কোর রয়েছে সবার প্রথমে, কোর, তারপরে রয়েছে হচ্ছে রেডিয়েটিভ জোন, তারপরে রয়েছে হচ্ছে কনভেকশন জোন। ওকে, তো কোরের লোকেশনটা কোথায়? সেন্টার অফ দ্য সানের কেন্দ্র, এবং এখানে টেম্পারেচার কত? এখানে টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কোথায় থাকে? সূর্যের কোরে থাকে। হ্যাঁ, ফাংশন কি? এর ফাংশন হচ্ছে এই কোরের মধ্যে এই নিউক্লিয়ার ফিশনটা ঘটে থাকে। ওকে, এবং নিউক্লিয়ার ফিশন হয়ে কী হয়? হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়। ওকে, এবং এর সাথে সাথে কী হয়? এনার্জি রিলিজ হয়। ওকে, ইম্পর্টেন্স কি? কারণ এই কোরের ইম্পর্টেন্সটা হচ্ছে যে সানস পাওয়ার হাউস, সূর্যের যে পাওয়ার হাউস সেটাই হচ্ছে কোর। এবার আসো রেডিয়েটিভ জোন, সারাউন্ডস দ্য কোর, অর্থাৎ সূর্যের কোর, এটা ছিল সূর্যের কোর যেখানে নিউক্লিয়ার ফিশন ঘটছে, একে চারিপাশে কেন্দ্র করে যেটা রয়েছে সেইটাকে আমরা বলছি রেডিয়েটিভ জোন। এই রেডিয়েটিভ জোনে কি কাজটা হয়? এনার্জি ট্রান্সফার হয়, অর্থাৎ এই কোরের মধ্যে যে এনার্জিটা সৃষ্টি হচ্ছে সেই এনার্জিটা এই পার্ট থেকেই বিভিন্ন জায়গায় রেডিয়েটিভ হবে, যাবে আর কি, হ্যাঁ, থ্রু রেডিয়েশন। ফোটনস বাউন্স অ্যারাউন্ড স্লোলি, এখানে ফোটনসগুলো ধীরে ধীরে বাউন্স করতে করতে চারিপাশে ছড়িয়ে পড়তে থাকে, এই জন্য এটাকে রেডিয়েটিভ জোন বলা হয়। টাইম টু এক্সিট করার টাইম দেখো, এনার্জি ক্যান টেক থাউজেন্ডস টু মিলিয়নস অফ ইয়ার্স টু পাস থ্রু, এবং এই জায়গাতে অ্যাটমসফিয়ারটা এখানে এমনই, পরিবেশটা এখানে এমনই যে এইখান থেকে এনার্জিকে বাইরে বেরোতে গেলে থাউজেন্ডস টু মিলিয়ন ইয়ার্স সময়ও লাগতে পারে। হ্যাঁ, যার জন্যই তো এই নক্ষত্রগুলো এত 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 দিন করে লং লাস্ট করে, তাই না? আরেকটা দেখো, তারপর হচ্ছে কানেকটিভ জোন। কানেকটিভ জোন মানে আউটার লেয়ার আর ইনার লেয়ারকে, মানে যেখানে জংশন পয়েন্ট, আউটার লেয়ার আর ইনার লেয়ারের জংশন পয়েন্টটা হচ্ছে কানেকটিভ জোন।
অর্থাৎ আউটার পার্ট অফ দ্য ইন্টেরিয়ার। ওকে, ইন্টেরিয়ারের আউটার পার্ট হচ্ছে এটি। এনার্জি ট্রান্সফার হয় এখানে, কনভেকশনের ফলে এনার্জি ট্রান্সফার হয়। হ্যাঁ, এবার বলো তো দেখি কনভেকশন পদ্ধতিটা কি? কনভেকশন পদ্ধতিটা কি? পরিচলন পদ্ধতি তো দাদা। পরিচলন পদ্ধতি, হ্যাঁ, সেটা কি? ওই পরিবহন, পরিচালনার বিকিরণ, পরিচলন এক হচ্ছে জায়গা থেকে অন্য জায়গায় এক- চলে যাওয়া পুরো। না না, না, কিন্তু হ্যাঁ, হচ্ছে অণুগুলো স্থানান্তরিত হয় না, মানে হাত পরিবর্তন হয় খালি, জাস্ট একটা হাত থেকে ওই সেই 100 দিনের কাজে যেমন দেয় না, একটা ঝুড়ি আর একটা ঝুড়ি একজনকে দিয়ে দিল, হ্যাঁ, ওইরকম টাইপের। দেখো মানে তাপশক্তির তাপশক্তির পরিচালনের জন্য 3টি মাধ্যম আছে। কি কি মাধ্যম? পরিবহন, পরিচালন, বিকিরণ। পরিবহন, পরিচালন, বিকিরণ, অর্থাৎ কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। রেডিয়েশন। হ্যাঁ, কনভেকশনে কি হয় দেখো, হট গ্যাস রাইজ, গরম গ্যাসগুলো ওপরের দিকে উঠে যায় আর ঠান্ডা গ্যাসগুলো নিচের দিকে আসে। আমি যখন তোমাদের একটা ফিজিক্সে কোনো একটা জায়গায় আমি পড়িয়েছিলাম, মেয়েরা এটা খুব ভালো অবজার্ভ করবে, যখন বাড়িতে চা তৈরি করছে একটা কেটেলে, এখানে ফায়ার আগুন দিয়েছ, দেখবা যে জল দেখবা নিচের থেকে ওপরের দিকে উঠছে মনে হয়। তোমরা এটাকে খেয়াল করেছো? চা তৈরি করার সময় নিচের থেকে হ্যাঁ। জলগুলো ওপরের দিকে উঠছে। অর্থাৎ যখনই জলের অণুগুলো গরম হয়ে যাবে না, গরম হয়ে গেলে সেটা ওপরের দিকে উঠে আসবে, আর তার পাশ থেকে যেগুলো ওপরে যেগুলো ঠান্ডা রয়েছে সেগুলো আবার নিচে চলে যাবে। এই পদ্ধতিটি হচ্ছে কনভেকশন পদ্ধতি। Okay? পরিচালন। হ্যাঁ, পরিচলন পদ্ধতি। অর্থাৎ এখানে দেখো হট গ্যাসেস রাইজেস আপ অ্যান্ড কোল্ড গ্যাসেস সিঙ্ক ডাউন। ওকে, তারপরে আসো এখানে ক্রিয়েটস হচ্ছে কি গ্র্যানুলেশন অন সারফেস। সারফেসের গ্র্যানুলেশন এখানে ফর্মেশন হচ্ছে। এবার আসো আমরা আউটার লেয়ারটাকে দেখি। অ্যাটমসফেরিক লেয়ার্স অফ দ্য সান। সানের অ্যাটমসফেরিক লেয়ারের 3টে ভাগ রয়েছে, একটা হচ্ছে ফোটোস্ফিয়ার, একটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, একটা হচ্ছে করোনা। ওকে, তো ফোটোস্ফিয়ারটা কি? যেটা হচ্ছে ভিজিবল সারফেস, যেটা আমরা সূর্যের দিকে তাকালে যেটাকে আমরা দেখি। এইখানে তাপমাত্রা কত থাকে? এইখানে তাপমাত্রা থাকে অ্যারাউন্ড 5 to 6,000। এখানে আমরা যেহেতু গড়ে লিখেছি তাই 5,500 লিখে রেখেছি। তো আপাতত তোমরা এই ফটোস্ফিয়ারের না কোথাও কোথাও তোমরা দেখবা যে এখানে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডও লেখা আছে। ঠিক আছে, তো 5,500 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই ফটোস্ফিয়ারের তাপমাত্রা থাকে। ওকে, এইখানে আমরা সানস্পটস দেখতে পাই, সোলার ফ্লেয়ার্সগুলো এই ফটোস্ফিয়ার আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য সানলাইট এখান থেকেই এমিট করে ফটোস্ফিয়ার থেকে। তারপর আসা হচ্ছে ক্রোমোস্ফিয়ার। ক্রোমোস্ফিয়ারটা জাস্ট অ্যাবাভ ফটোস্ফিয়ার, ফটোস্ফিয়ারের ঠিক ওপরেই থাকে হচ্ছে ক্রোমোস্ফিয়ার। এই ক্রোমোস্ফিয়ারটা দেখতে লাল রঙের হয়। ওকে, যখন সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের সময় আমরা যখন লাল রঙের একটা রিং দেখতে পাই, সেই লাল রঙের রিংটা আমরা দেখতে পাই, এই ক্রোমোস্ফিয়ারটাকে আমরা দেখতে পাই। এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে যখন তোমার মানে কি বলে সোলার ইক্লিপস যখন হয়, মানে সূর্যগ্রহণ যখন হয়, তখন যে লাল অংশটা দেখি সেটা আমরা সূর্যের কোন অংশটাকে দেখি? তো সূর্যের আমরা ক্রোমোস্ফিয়ারটাকে দেখতে পাই। ওকে, তো এইখানে টেম্পারেচার 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 20,000 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ওকে, কন্টেন্স স্পিকিউলস। ওকে, স্পিকিউলস মানে কি? ওই যে ফ্লেম লাইক যে জেটস অফ গ্যাস যেগুলো থাকে, সেই সৌর ঝড় যেটাকে আমরা বলতে পারি, সেইগুলো এখানে আমরা দেখতে পাই। তারপর সব করোনা। করোনাতে দেখো যে করোনা হচ্ছে সূর্যের একদম আউটার মোস্ট লেয়ার। ওকে, আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে করোনা, এক্সটেন্ডস মিলিয়ন্স অফ কিলোমিটার্স ইনটু স্পেস, এবং যার বিস্তার মানে কয়েক লক্ষ কিলোমিটার জুড়ে সে রয়েছে সূর্যের সারফেস থেকে, মানে ওপরে আমাদের যেমন বায়ুমণ্ডল রয়েছে তেমনি অতটা বিস্তার রয়েছে, তার মিলিয়ন কিলোমিটার্স বিস্তার রয়েছে। টেম্পারেচার ওভার 1 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে তাপমাত্রা 1 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। ভিজিবল ডিউরিং টোটাল সোলার এক্লিপস, এবং পূর্ণ সূর্যগ্রহণ যখন হয়, সেই পূর্ণ সূর্যগ্রহণের সময় আমরা এটা দেখতে পাই অ্যাজ আ হোয়াইট হ্যালো। ঠিক আছে, হোয়াইট হ্যালোর মতন দেখতে লাগে, এবং এইখানে সৌরঝড় দেখতে পাই আমরা, সোলার উইন্ড এখানে দেখতে পাই। এই কটা বেসিক পয়েন্টস, টেক এ স্ক্রিনশট অফ ইট অ্যান্ড মেক আ নোট অফ ইট। আগে যাই তাহলে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, এবার এখানে একটা সাম আপ আমি এখানে রেখেছি, তোমরা এই সাম আপটাকে একবার স্ক্রিনশট নাও, এইটাকে খাতায় লিখে রাখবে, তাহলে সুবিধা হবে। যেমন কোর, দেখো কোরের মধ্যে আমাদের নিউক্লিয়ার ফিশনটা ঘটে, যেটা হচ্ছে আমাদের এনার্জির সোর্স। রেডিয়েটিভ জোন সেটা হচ্ছে এখান থেকে স্লোলি এনার্জি ট্রান্সফার হয় ভায়া রেডিয়েশন। টেম্পারেচারগুলোও দেখতে থাকো কোথায় কোনটা রয়েছে।
দেখো কানেকটিভ জোন যেখানে অ্যারাউন্ড 2 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, এখানে কনভেকশন পদ্ধতির মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়। ফোটোস্ফিয়ার, এটা সূর্যের অ্যাটমসফিয়ারের মধ্যে পড়ে, এখানে অ্যারাউন্ড 5,500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। ভিজিবল সারফেস সানস্পট এখানে দেখতে পাওয়া যায়। ক্রমোস্ফিয়ারটা হচ্ছে রেডিশ গ্লো থাকে। স্পিকিউলস এখানে থাকে, স্পিকিউলস আমি বলছি বাট এটাকে স্পাইকিউলসও বলা হয়ে থাকে। হ্যাঁ, করোনা, এখানে তোমার মোর দ্যান 1 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। আউটার লেয়ার অফ দ্য সান, সোলার উইন্ড এখানে দেখতে পাওয়া যায়, ভেরি হট। ওকে, সো স্ক্রিনশট নিয়ে নিয়েছো? হ্যাঁ দাদা। ওকে, এবার আসো প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি ইনার প্ল্যানেটস গ্রুপ, একটা বলছি আউটার প্ল্যানেটস। ইনার প্ল্যানেটস লাই বিটুইন সান অ্যান্ড দ্য বেল্ট অফ অ্যাস্টেরয়েডস। ওকে, অ্যাস্টেরয়েডস বেল্ট কোথায় থাকে বলো দেখি? অ্যাস্টেরয়েড বেল্টস কোথায় থাকে? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। খুব সুন্দর, খুব সুন্দর, মঙ্গল আর বৃহস্পতির মাঝে, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টি গ্রহ হচ্ছে ইনার প্ল্যানেট। যখনই মঙ্গল শেষ হচ্ছে আর বৃহস্পতি গ্রহ শুরু হচ্ছে, তাদের মাঝ বরাবর অ্যাস্টেরয়েডস বেল্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার যদি বলো হোয়াট ইজ অ্যাস্টেরয়েডস, তো অ্যাস্টেরয়েডস মানে হচ্ছে, মনে রাখবা, এখন মনে রাখো যে এটা হচ্ছে কসমিক বডিজ। ওকে, কসমিক বডিজ, প্ল্যানেটস of inner circle, okay, also known as terrestrial planets, okay, meaning earth like। terrestrial কথার অর্থ হচ্ছে ভূসদৃশ। terrestrial কথার অর্থ কি? terrestrial কথার অর্থ হচ্ছে ভূসদৃশ, মানে আমাদের পৃথিবীর সদৃশ যে গ্রহ, তাদেরকে আমরা terrestrial planets বলে থাকি। আর যেগুলো আউটার প্ল্যানেট, তাদেরকে আমরা জোভিয়ান প্ল্যানেটস বলে থাকি, বা জায়ান্ট প্ল্যানেটসও বলে থাকি। জোভিয়ান প্ল্যানেটস বা জায়ান্ট প্ল্যানেটস, যাই বলো, গ্যাস জায়ান্ট প্ল্যানেটস। তাহলে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস যেগুলো আর কি মিনিং হচ্ছে আর্থ লাইক, অ্যাজ দে আর মেড আপ অফ রক অ্যান্ড মেটালস, ওকে, অ্যান্ড দে হ্যাভ রিলেটিভলি হাই ডেন্সিটি। তাহলে বলো দেখি, ইনার প্ল্যানেটসের মধ্যে ডেন্সিটি কি থাকবে? ডেন্সিটি হাই থাকবে। আর আউটার প্ল্যানেটের মধ্যে ডেন্সিটি কি থাকবে? কম থাকবে। ওকে, এবার দেখো প্ল্যানেটস অফ দ্য আউটার সার্কেল। আউটার সার্কেলের প্ল্যানেট হচ্ছে গ্যাস জায়ান্ট প্ল্যানেটস এদের বলা হয়, এবং জোভিয়ান প্ল্যানেটসও বলা হয়। জোভিয়ান মিনিং জুপিটার লাইক প্ল্যানেটস, অর মোর লাইক দ্য সান। ওকে, মোস্ট অফ দেম আর লার্জার দ্যান দ্য টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, এবং টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের যে সাইজ হয় তার থেকে এরা অনেক 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 বড় হয়। অ্যান্ড হ্যাভ থিক অ্যাটমসফিয়ার অলমোস্ট অফ হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে ইনার প্ল্যানেটসগুলো না, ইনার প্ল্যানেটসের যে অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ার তো কোথাও কোথাও তো কোনো কোনো গ্রহের ক্ষেত্রে একেবারেই অ্যাটমসফিয়ার নেই। আবার যদিও অ্যাটমসফিয়ার থাকে, সেগুলো খুবই থিন হয়, পাতলা হয়। কিন্তু আউটার প্ল্যানেটস যেগুলো, আউটার প্ল্যানেটসের অ্যাটমসফিয়ারটা থিক হয়। কেন হয়? কারণ এরা তো গ্যাসিয়াস প্ল্যানেটস না, এদের মধ্যে গ্যাসের কম্পাউন্ডসগুলো, গ্যাস কম্পোজিশনগুলো বেশি থাকে, যার জন্য এরকম হয়। তো মোস্ট অফ দেম আর লার্জার দ্যান দ্য টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস অ্যান্ড হ্যাভ থিক অ্যাটমসফিয়ার, মোস্টলি অফ হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন। হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাসের থিক অ্যাটমসফিয়ার এর থাকে এদের। ওকে, বেশ, এবার আরও কিছু পয়েন্ট দেখো। টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস ওয়্যার ফর্মড ইন ক্লোজ ভিসিনিটি অফ দ্য প্যারেন্ট স্টার, অর্থাৎ প্যারেন্ট স্টারের খুব কাছাকাছি এরা থাকে এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসগুলো। ওয়্যার ইট ওয়াজ টু ওয়ার্ম ফর গ্যাসেস টু কনডেন্সড টু solid particles. Jovian planets were formed at a quite a distant location, মানে সূর্য থেকে দূরে এরা গিয়ে তৈরি হয়েছে, আর এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসগুলো সূর্যের কাছাকাছি তৈরি হয়েছে। The solar wind was most intense nearer the sun. সোলার উইন্ডস সূর্যের কাছাকাছি থাকলে সেটা খুব ইন্টেন্স হবে। সো ইট ব্লিউ অফ লটস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট ফ্রম দ্য টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, যার জন্য এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস থেকে অনেক বেশি গ্যাস ডাস্টকে তারা উড়িয়ে নিয়ে যায়। দ্য সোলার উইন্ডস ওয়্যার নট অল দ্যাট ইন্টেন্স টু কজ সিমিলার রিমুভাল অফ গ্যাস ফ্রম দ্য জোভিয়ান প্ল্যানেটস, কিন্তু সেই সৌরঝড় যা আসে সেটা ওই জোভিয়ান প্ল্যানেটস থেকে গ্যাসগুলোকে নিয়ে যেতে পারে না। ওকে, তার মানে এখানে একটা কজ দেখানো হলো যে কেন সূর্যের কাছাকাছি থাকা গ্রহগুলোর মানে যে অ্যাটমসফিয়ারে গ্যাসিয়াস সাবস্ট্যান্সগুলো কম থাকার কারণ কি। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু সূর্যের কাছাকাছি থাকে, তো সোলার উইন্ড যখন হয়, সৌরঝড় যখন হয়, তখন এই কাছাকাছি থাকা গ্রহগুলো থেকে এই গ্যাস ডাস্ট পার্টিকেলগুলো তারা উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সেটা জোভিয়ান প্ল্যানেট যারা দূরে দূরে রয়েছে সূর্য থেকে, সেইটা করতে পারে না। টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস আর স্মলার অ্যান্ড দ্য লোয়ার গ্র্যাভিটি কুড নট হোল্ড দ্য এসকেপিং গ্যাসেস,
এবং সেই স্কেপিং গ্যাসেসগুলোকে যে ধরে রাখবে সেটা তার নিজের কাছে ধরে রাখতে পারে না, কারণ এদের গ্র্যাভিটিটা অনেক কম। ওকে, আচ্ছা, এবার আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস আর জোবিয়ান প্ল্যানেটসের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব। ওকে, সো এটা দেখার পরে আমরা নেক্সট ডিসকাশনে যাব। সো এটা খাতায় নোট করতে হবে। সো আশা করছি আগেরটা কি স্ক্রিনশট নিয়ে নিয়েছিলে এই পেজটাকে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, আর এই পেজটাকে? হ্যাঁ, এটাও না। বেশ, আচ্ছা, একটা বাচ্চা বাচ্চা জিনিস হচ্ছে, তবুও বলছি, মনে পড়লো হট করে। আমরা যে বাচ্চাকালে মনে রাখার জন্য ওই একটা লাইন মনে রাখতাম। হ্যাঁ, ওই লাইনটা কী ছিল বলো তো? মাই ভেরি Old এডুকেটেড grandmother. my very educated mother just served us noodles, এটা বলে মনে রাখা হতো, বুঝেছো? my very educated mother just served us noodles। যদি এটা আমাদের দরকার নেই, তবুও বাচ্চাদের শেখানোর জন্য শেখাতে চাইলে এটা লিখে রাখতে পারো। মাই মিন্স মি, এম ফর মার্কারি, তারপর ভেনাস, ভেরি ভেনাস, তারপর আর্থ, ই ফর Earth, আর্থ, Earth, Jupiter, মার্স, মার্স, জুপিটার, Mars, Jupiter, জুপিটার, Saturn, Uranus, Uranus, Neptune. দ্যাটস অল, এটাই। ওকে, সো যাই হোক, চলো আমরা তাহলে এইটাকে এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস আর এদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে এইভাবে আমরাকে নোট করি। চলো আমি একবার এটা অন্য একটা পেজে নিয়ে যাই। হ্যাঁ, অন্য একটা পেজে গিয়ে তারপর দেখি, দাঁড়াও, চলো নেক্সট পেজে কি আছে দেখি। আচ্ছা, এইভাবে করব আমরা। খাতার বাঁদিকে লিখব ক্যারেক্টারিস্টিক্স, তারপর লিখব হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, তারপর লিখব হচ্ছে জোবিয়ান প্ল্যানেটস। ঠিক, চলো প্রথম ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পয়েন্ট লেখো যে distance from one planet to next, মানে একটা প্ল্যানেট থেকে আরেকটা প্ল্যানেটের দূরত্ব। এই ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে এই দুটো গ্রুপকে দেখব কার কি ব্যাপার আছে। সো যখন আমরা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের কথা বলছি, মানে ইনার প্ল্যানেটসের কথা বলছি, তখন কি দেখতে পাবো আমরা এখানে? একে অপরের কাছাকাছি থাকবে, ঠিক। আর জোবিয়ান প্ল্যানেটসগুলো একে অপরের থেকে দূরে দূরে থাকবে। তাহলে সেটা নির্ধারণ কি দিয়ে? অরবিট দিয়ে। তাই লিখে রাখো, এখানে লেখো যে অরবিটস are close together, আর এটার মধ্যে লেখো অরবিটস আর ফার অ্যাপার্ট, মানে একে অপরের থেকে অনেক দূরে। 2 নম্বর ভিত্তিটা কি হবে না? ডায়ামিটারের ভিত্তিতে এখানে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের ডায়ামিটার কম হবে, কারণ ছোট ছোট স্মলার ডায়া, আর এটা হচ্ছে লার্জার ডায়া মিন্স ডায়ামিটার। 3 নম্বর বেস হচ্ছে ডেনসিটি। আমরা একটু আগে দেখলাম ডেনসিটির ক্ষেত্রে কি বলছিলাম, যে টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের ডেনসিটি কি হবে? হ্যাঁ, হায়ার ডেনসিটি, আর এটার ক্ষেত্রে লোয়ার ডেনসিটি, কম ডেনসিটি। 4 নম্বর পয়েন্টের মধ্যে কি হবে? এটা রোটেশন রেট। আজকে আমরা প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ইনফরমেশন নেব। রোটেশন রেটের ক্ষেত্রে যদি বলো তাহলে এইখানে দেখবা যে কি রোটেশন মানে কি বলতো?
নিজের নিজে নিজে ঘোরা, নিজের চারিদিকে ঘোরা, অক্ষের চারিদিকে। হ্যাঁ নিজে নিজে ঘোরা, নিজে একবার পাক খাওয়া, সেটাকে বলা হয় রোটেশন। তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের রোটেশন কেমন হয়? কম হয়, ও তাই কম না? হয়, আচ্ছা। আমাদের পৃথিবী রেভলিউশনটা 365 বেশি। হ্যাঁ আমাদের যেমন 24 ঘন্টা গিয়ে এক পাক খাবে, ঠিক আছে? তো রেভলিউশন নয়, রোটেশন, একবার ঘুরছে। তো এখানে লিখে রাখো যে স্লোয়ার রোটেশন, স্লোয়ার রোটেশন। আর এখানে লিখে রাখো ফাস্টার রোটেশন, ফাস্টার রোটেশন। তারপর 5 নম্বর পয়েন্ট, ফাস্টারের এক্সাম্পলটা কি আছে স্যার? হ্যাঁ ফাস্টারের এক্সাম্পলটা কি হবে স্যার? কোনটার এক্সাম্পল? মানে ফাস্টার রোটেশন একটা এক্সাম্পল কথা ও বলছি, দ্রুত যেরকম এটা ঘোরে, আমাদের পৃথিবী। হ্যাঁ হ্যাঁ বুধ হ্যাঁ বুধ, ঠিক আছে? আমি লেখাবো আজকে, ওকে। গ্রহদের মধ্যে সব লেখাবো আজকে, সব পয়েন্ট লিখিয়ে দেবো, দ্রুত ঘোরে। চলো তারপরে লেখো অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কথা যদি বলো তাহলে আমরা একটু আগেই দেখলাম যে যেহেতু টেরেস্ট্রিয়াল প্ল্যানেটসের কাছাকাছি যেহেতু সূর্য অবস্থান করছে, তাই যখনই সোলার তোমার হয়, সোলার উইন্ড যখন হয়, তখন এদের গ্যাস ডাস্টগুলোকে উড়িয়ে নিয়ে যায়, যেটা জোভিয়াল প্ল্যানেটসের ক্ষেত্রে হয় না। তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে অ্যাটমসফিয়ারটা কী হবে, থিন হবে না থিক হবে? থিন হবে, থিন। অর নো অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার নেই এরকমও আছে, নো অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার এমন লেখো। আর এটা কেমন লিখবা, থিক অ্যাটমসফিয়ার, থিক অ্যাটমসফিয়ার। তাহলে থিন অর নো অ্যাটমসফিয়ার, আর এখানে লিখবা থিক অ্যাটমসফিয়ার। আর একটা পয়েন্ট লেখো যে কম্পোজিশন, ঠিক আছে? তো কম্পোজিশনের ক্ষেত্রে এদেরকে লিখবা হচ্ছে মোস্টলি রকি প্লাস মেটালিক, রকি প্লাস মেটালিক, হ্যাঁ। এর সাথে কিছু গ্যাসও থাকবে, উইথ ফিউ গ্যাস অ্যান্ড আইস, গ্যাসেস অ্যান্ড আইস এটা থাকবে। আর এটার মধ্যে লিখে রাখো যে মোস্টলি গ্যাসেস অ্যান্ড আইস, মোস্টলি গ্যাসেস অ্যান্ড আইস, ওকে। এখানেও রকি আছে কিন্তু কম, তুলনামূলক কম, with less rocky or metallic substance, ওকে। এবার এখানে কম বলছি তার মানে কি বৃহস্পতি গ্রহে আমাদের থেকে কম ম্যাটেরিয়াল মাস আছে নাকি? না, তা নয়, তুলনামূলক আলোচনা হচ্ছে এখানে, ওকে। হ্যাঁ দাদা। বেশ, চলো এবার তবে আরেকটা উৎসৈতিক ভারসাম্য যুক্ত হবে কুলীন গ্রহগুলো, আর বামন গ্রহগুলো উৎসৈতিক ভারসাম্য বিহীন হবে, এটা একটা হবে না? ইংলিশ টার্মটা মনে পড়ছে না। হ্যাঁ মানে এটা আমরা আজকে আমরা এখানে আলোচনা করি, আমরা এখানে উপগ্রহতে আসিনি তো। না, এই গ্রহগুলোর মধ্যেই। হ্যাঁ, তো গ্রহগুলোর মধ্যে আমরা গ্রহগুলো নিয়েই আলোচনা করছি। এখনো তোমার বামন গ্রহের ডট প্ল্যানেটে এখনো আসিনি আমরা আলোচনা করতে করতে। চলো এবার এদের প্রত্যেকটা গ্রহ, পয়েন্টটা একবার বলে দিন না, লাস্টের লাস্টের পয়েন্টটা পয়েন্টটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেখাটা বুঝতে পারছি না। মোস্টলি গ্যাসেস অ্যান্ড আইস উইথ লেস রকি অর ম্যাটালিক সারফেস সাবস্ট্যান্স। আর টেরেস্ট্রিয়াল মধ্যে লেখা হচ্ছে রকি প্লাস মেটালিক উইথ ফিউ গ্যাসেস অ্যান্ড আইস, ওকে। ঠিক আছে। হ্যাঁ চলো এবার আমি লেখার থেকে তোমাদের বলবো বেশি, ঠিক আছে? দাদা হ্যাঁ বলো। বলছিলাম যে স্লাইড করা থাকছে, দিয়ে প্রবলেম যেটা হচ্ছে যে স্ক্রিনশট করে রেখেছি, ছবি তুলে রেখেছি, তো তো ওইগুলো তার নোট ডাউন করতে পারছি না এখন। তো কতটা জায়গা ছাড়বো না ছাড়বো এটার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এইগুলো নোট করা হচ্ছে না। বুঝতে পেরেছি তোমরা, ঠিক এই বিষয়টা তো আমি ভাবিনি কখনো। ঠিক আছে ভাই, আমি এক কাজ করব, পরের দিন না আমি এটাকে তাহলে এই স্ক্রিনেই তোলার চেষ্টা করব, ঠিক আছে? আমি হয়তো হ্যাঁ, একটু এটাই টাইম করি বাঁচাতে আমি। গিয়ে না হলে আমাদের ডাবল ক্লাস করতে হবে আবার। ঠিক
ঠিক তোমরা না পাবলিক গ্যাপটাকে ক্লাস করাটা আমার মনে হয় ভালো ছিল, কারণ এগুলো পরে বাড়িতে পড়তে বসে একবার নিজের আরেকবার করে পড়া হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ মানে ওই মানে তখন কি পড়ে করবে, পড়া বাড়িতে হতো। যখন নোটটা করবে না তখন ওই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে নেবে। ধরো আমাদের মোস্টলি ক্লাস ওই 1.5 ঘন্টা টন্টা এরকম হয়, তো একটুখানি করে নিও। চলো হ্যাঁ দাদা, ওটাই ভালো হতো। এই আপনি যেভাবে এখন যেভাবে করছেন এটাই ভালো হচ্ছে। ওকে চলো, সবার প্রথমে গ্রহের নাম লেখো, দ্যাট ইজ মার্কারি। ওকে মার্কারি লেখো। মার্কারির মধ্যে আমি তোমাদেরকে এক এক করে পয়েন্ট বলবো, তোমরা লিখবে। ওকে, আমি লিখতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, বলবো নাকি এক একটা করে পয়েন্ট? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ দাদা বলুন। চলো ফার্স্ট পয়েন্ট লেখো, ফার্স্ট প্ল্যানেট ফ্রম দ্য সান। ফার্স্ট প্ল্যানেট ফ্রম দ্য সান। ফার্স্ট প্ল্যানেট ফ্রম দ্য সান। নেক্সট পয়েন্ট লেখো, স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। smallest planet in the solar system। আর এটি তো একটা টেরিস্ট্রিয়াল প্ল্যানেট আমরা জানি, লিখতে হবে না। তারপর লেখো ডায়ামিটার, তার পয়েন্টটা লেখো ডায়ামিটার। এর ডায়ামিটার হচ্ছে 4879 কিমি, মানে বুধ গ্রহের ডায়ামিটার হচ্ছে 4879 কিমি। তারপরে লেখো যে এর লেন্থ অফ আ ডে, লেন্থ অফ আ ডে, এক দিনের দৈর্ঘ্য কত, মানে আমাদের পৃথিবীতে দিনের হিসাবে কিন্তু ক্যালকুলেট হবে। এর লেন্থ অফ আ ডে হচ্ছে 59 আর্থ ডেজ। কি বুঝলে? মানে আমাদের মানে 59 দিনে এ নিজের চারিদিকে ঘোরে আর কি। হ্যাঁ, নিজে একবার পাক খায়, বুঝতে পারছো? স্যার ওন অ্যাক্সিসে, হ্যাঁ, নিজের অক্ষে একবার পাক খেতে বুধ গ্রহের সময় লাগে পৃথিবীর দিনের 59 দিন। ওকে, আর এর লেন্থ অফ দ্য ইয়ার লেখো, লেন্থ অফ আ ইয়ার, এর এক বছর হচ্ছে পৃথিবীর দিনের হিসাবে 88 দিন। ওকে, লিখে রাখো। তার মানে এর ক্ষেত্রে দিন আর বছর তো প্রায় সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, প্রায় সেম, আর্থ ডেজ। ওকে, তাহলে লেখো লেন্থ অফ আ ইয়ার ইজ 88 আর্থ ডেজ। এবং এখানে আরেকটা এই অ্যারোচিহ্ন দিয়ে লিখে রাখো যে শর্টেস্ট ইয়ার। যদি প্রশ্ন করা হয় যে সোলার সিস্টেমের মধ্যে সব থেকে ছোট্ট বছর কার, হ্যাঁ সেটা হচ্ছে বুধ গ্রহের। ওকে, তারপরের পয়েন্টটা লিখে রাখো, নো মুন। হ্যাঁ বলছি কি যে এই যে লেন্থ অফ আ ইয়ার, মানে একটা হচ্ছে সূর্যের চারদিকে ঘুরতে 88 ডেজ লাগছে, আর নিজের অক্ষের চারদিকে হচ্ছে 59 দিন। হ্যাঁ, মানে ও যখন এই বুধ দাদা রোটেশন আর রেভলিউশন লিখলে হবে না? হ্যাঁ বলছি শোনো, এই বুধ যখন, হ্যাঁ রোটেশন, এটাকে লিখবা রোটেশন আর এটাকে লিখবা রেভলিউশন। রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য সান। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে পৃথিবীর দিনের 88 দিন, আর বুধ গ্রহ নিজে একবার একখানা পাক খেতে সময় নেয় হচ্ছে 59 দিন। তার মানে বুধ গ্রহ যদি দুটো পাক দিয়ে দেয় তাহলে প্রায় 1.5 বছর হয়ে যায় বুধ গ্রহের। বুঝতে পারলে? এটাই বলতে চাইলাম। তাহলে নেক্সট পয়েন্ট লেখো, নো মুনস। বুধের কোনো মুনস নেই। মুনস মিন্স স্যাটেলাইট। ওকে স্যার এটা শর্টেস্ট অরবিটের জন্য হয়তো। হ্যাঁ অবশ্যই তাই, রেভলিউশনটা। হ্যাঁ অবশ্যই তাই। তারপরে পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লেখো, অ্যাটমসফিয়ার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। অ্যাটমসফিয়ার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। লিখেছো? অ্যাটমসফিয়ার ইজ, হ্যাঁ অ্যাটমসফিয়ার ইজ অলমোস্ট অ্যাবসেন্ট। এদের অ্যাটমসফিয়ার নেই বলেই চলে। তবে একটা কথা লিখে রাখো, বুধ গ্রহের এক্সোস্ফিয়ারে 3 ধরনের গ্যাস পাওয়া যায়।
বুঝতে পারলে? এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। সো পয়েন্টটা কীভাবে লিখেছে, এক্সোস্ফিয়ার বুধ গ্রহের যে এক্সোস্ফিয়ার আছে না, ওইখানে গ্যাস পাওয়া যায় হচ্ছে অক্সিজেন, সোডিয়াম আর হাইড্রোজেন। এই তিনটি জিনিস পাওয়া যায়, ঠিক আছে? খুব ভালো পয়েন্ট কিন্তু এটা। বুধ গ্রহের এক্সোস্ফিয়ারে অক্সিজেন, সোডিয়াম, হাইড্রোজেন এই তিনটি উপাদান, এই তিনটি এলিমেন্ট পাওয়া যায়। এর সারফেসটা কেমন হবে? রকি অর গ্যাসিয়াস? রকি, ভেরি গুড। তো লিখে রাখো সারফেস ইজ রকি, খুব পাথুরে এবং অনেক গর্ত আছে। অ্যান্ড হেভিলি ক্রেটার্ড, CRATERED, ক্রেটার্ড মানে গর্ত, খাদ। এর টেম্পারেচার লিখো, খুব ইম্পর্ট্যান্ট এটা। বুধ গ্রহে দিনের বেলায়, ডিউরিং ডে, দিনের বেলায় তাপমাত্রা পৌঁছে যায় 227 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, এবং রাতে, নাইট, এর তাপমাত্রা পৌঁছে যায় -173 ডিগ্রি সেন্টিগ্রেড। একবার কল্পনা করে দেখো, এমন জায়গায় যদি কেউ যেতে চায়, থাকতে চায়, কী অবস্থা হবে। দিনের বেলায়, ওই যে দিনের বেলাতেই রোস্ট হয়ে যাবে, রাত দেখতে হবে না তাকে। তোমরা ওই রাতে গেলে জমে যাবে, দিন দেখবে না। তোমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই সেই কমেডি ক্লিপস গুলো পাওয়া হ্যাঁ, যেতে সেই শুনেছো? দাদা সারফেস ইজ রকি অ্যান্ড হেভিলি কি বলেছেন ওটা? হেভিলি ক্রেটার্ড, CRATERED, ক্রেটার্ড। সে জমালয় জীবন্ত মানুষ। না, ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমার কথা বলছি না, ওনার যে সেই কমেডি ক্লিপস গুলো আছে না, অডিও, নবরামায়ণ, হ্যাঁ এইগুলো, মঙ্গল। সো ওইখানে দেখবা যে একটা জায়গায় আমি শুনেছিলাম, উনি বলছে যে ওই যে সেই সেলুকাস বা কিছু এরকম একটা ব্যাপার হচ্ছিল, যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, দিনে সূর্য এসে জ্বালাইয়া পোড়াইয়া দেয়, আর রাত্রে সুন্দর চাঁদ এসে নাওয়াইয়া দেয়, এরকম কিছু একটা ছিল। শীতল সিদ্ধ ছায় শান্ত করিয়া তোলে। হ্যাঁ, মানে ওই যে এশিয়া মহাদেশের 5 গাঁয়ের থেকে বড় কিনা তাই বলো, এশিয়া। ঠিক। হ্যাঁ, এশিয়া আমাদের 5 গাঁয়ের থেকে বড় কিনা তাই বলো। এরকম অনেকগুলো ক্লিপ ছিল স্যার। ওকে, সরি। আমি তোমার এই কথাটিকে ওনার সুরে বা কণ্ঠে ভাবার চেষ্টা করছি। কি হবে, এশিয়া আমাদের 5 গাঁয়ের আমরা ছোটবেলায় শুনতাম স্যার এগুলো, ছোট ছোট করে। সেটা আমিও শুনেছি বেশ কয়েকদিন আগে। তো আমাদের এশিয়া আমাদের 5 গ্রাম থেকে বড় কিনা, এটি অদ্ভুত লাগে। তখনকার যুগে ফিজিক্সের লোক হচ্ছে এত বড় হচ্ছে অ্যাক্টর, আর এখনকার যুগে সব অ্যাক্টর মাধ্যমিকও পাস করতে পারে না। ঠিকই। ওকে, হ্যাঁ বোনটি আমার, এখানে লেখা আছে নো মুনস, মানে বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। ওকে, হ্যাঁ। আচ্ছা, ক্লোজেস্ট টু দ্য সান তো লিখেইছো। আচ্ছা, তারপরে পয়েন্ট লেখো, নো ওয়াটার অর ওয়েদার। এবার যদি প্রশ্ন করি কেন জল বা আবহাওয়া নেই কেন? ওই যে ওর মাধ্যাকর্ষণের পরিমাণ অতটা বেশি নয়, তাই ছেড়ে চলে গেছে সবাই ওকে। ভেরি গুড। আর কি কারণ হতে পারে? মানে ওইটা ওই সোলার স্টর্ম বললে, সোলার স্টর্ম জন্য স্যার সব উড়ে চলে যাচ্ছে। ঠিক না, ওটা তো বিষয়টা সেটাই হলো যে গ্র্যাভিটেশনাল পুল যেটা, সেটা ওর খুব কম, যার কারণে ওর কাছে কেউ থাকতে চায় না। ও টেম্পারেচার, তার মানে অ্যাটমসফিয়ার, এটা বলো একবার। হ্যাঁ, টেম্পারেচার না, অ্যাটমসফিয়ার। যেহেতু বুধের কোনো অ্যাটমসফিয়ার নেই, সেই কারণে জলটাকে রাখবার বা ওয়েদারকে মেনটেন করার কোনো সুযোগ নেই, কারণ বায়ুমণ্ডলই নেই যার। ওকে, এবার নেই বলতে খুবই কম, কারণ আমরা দেখেছি যে ওর এক্সোস্ফিয়ারে আমরা অক্সিজেন, হাইড্রোজেন আর হচ্ছে কি বললাম যেন, সোডিয়াম এলিমেন্ট পাই। হ্যাঁ ঠিক। তারপরের পয়েন্টটাতে লেখো, খুব ইম্পর্ট্যান্ট, যে বুধে
এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়বে যে বুধ গ্রহে কোনো ধরনের কোনো মিশন হয়েছে কিনা। হ্যাঁ, তো বুধ গ্রহে মিশন হয়েছে, নাসার দ্বারা একটা মিশন হয়েছে যেটাকে বলা হয় মেসেঞ্জার, MESSENGER, মেসেঞ্জার, ব্র্যাকেটে লিখে রাখো নাসা। নাসা বুধ গ্রহে মেসেঞ্জার এর একটা, এটাও কি কোল্ড ওয়ারের সময় করেছিল দাদা? এর ডেটটা আমি জানি না। হ্যাঁ, তোমরা একবার একটু গুগল করে দেখে নিও, ঠিক আছে? ওই সময় সব ঝুলি ছিল। গেল, এটা গেল নাসা, মেসেঞ্জারটা গেল। তোমরা এটাকে একবার একটু গুগল করে দেখে নেবে। আর একটা এর মিশনটা লিখে রাখো, বেপি, BEPI, বেপি কোলম্বো, COLOMBO, বেপি কোলম্বো। হ্যাঁ, এটা তোমার হয়েছে, এটা করেছে তোমার হচ্ছে ESA প্লাস জাক্সা, JAXA। স্যার ইএসএটা তো ইউরোপের আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউরোপের তো স্যার। ইউরোপিয়ান আর স্পেস জাপানটা এজেন্সি। জার্মানি। আর জাক্সা এটা কি এটা কি আছে স্যার? জাপান ফাপান কিছু হবে? জাক্সাটা হচ্ছে জাপান অ্যারোস্পেস কিছু একটা আছে, জাপান। ওকে। হ্যাঁ হ্যাঁ দাদা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আর কি। তারপরে লেখো, হয়ে গেল এটা। এবার লেখো ভিনাস, 2 নাম্বার ভিনাস। ভিনাস লেখো, সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান, সেকেন্ড প্ল্যানেট ফ্রম দ্য সান। তারপরে লেখো, এটা একটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, এটা লেখার কোনো প্রশ্নই ওঠে না। ডায়ামিটারটা লেখো, ভেনাসের ডায়ামিটার, যদিও এই সমস্ত পরীক্ষায় জিজ্ঞেস করে না, তবুও কখনো যদি জিজ্ঞেস করে বসে, 12,104 কিমি, সরি কেজি নয়, কিমি, 12,104 কিলোমিটার হচ্ছে ভিনাসের ডায়ামিটার। তার মানে ভিনাস মার্কারি থেকে কগুণ বড় হচ্ছে? অ্যাপ্রক্সিমেটলি 3 গুণ, তাই না? ওখানে 4,000 ছিল না, 4,000 কিলোমিটার, এটা 12,000। তারপরে লেখো ডে লেন্থ, লেখো ডে লেন্থ। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, ডে লেন্থটা, ডে লেন্থ। এই ডে লেন্থ লিখে রাখো 243 আর্থ ডেজ। ওকে, মানে এইখানে একদিন হয় 243 দিনে, ঠিক আছে? পৃথিবীর 243 দিনে এদের একটা দিন হয়। এই জন্য আরেকটা পয়েন্ট লিখে রাখো, এটা হচ্ছে লংগেস্ট ডে অ্যামাং দ্য প্ল্যানেটস, লংগেস্ট ডে অ্যামাং দ্য প্ল্যানেটস, প্ল্যানেটসদের মধ্যে সবথেকে দীর্ঘ দিন। যদি এর অবাক করা কাহিনী তোমরা এখনই দেখবে। এর ইয়ারের কথা লেখো, ইয়ার লেন্থ, এয়ার লেন্থ কম, হ্যাঁ, ডে লেন্থ থেকে। 225 আর্থ ডেজ, ঠিক আছে? মানে ভিনাস বেটা একবার পাক খেতে গেলে তার 2-3 বছর, প্রায় 1.5 বছর হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তার মানে এর একটা দিন হয় যে 243 দিনে, মানে ভিনাস নিজের অক্ষে নিজে একবার পাক খেতে সময় নেয় 243 দিন, আর তার বছরই হয়ে যায়, সূর্যকে প্রদক্ষিণই করা হয়ে যায় 225 দিনে। তাহলে এর গতিবেগ কি কম না বেশি? মানে রোটেশন বেগ কম, রোটেশন কম হবে একদমই কম। অবভিয়াসলি। তারপরে লেখো আরেকটা পয়েন্ট লিখে রাখো, নো মুনস, ভিনাসেরও কোনো উপগ্রহ নেই। ভিনাসের ক্ষেত্রে নেক্সট পয়েন্ট লিখো যে অ্যাটমসফিয়ার ইজ ভেরি থিক, অ্যাটমসফিয়ার ইজ ভেরি থিক, atmosphere is very thick, comma দিয়ে লেখো composed mainly of carbon dioxide with clouds of sulfuric acid, composed mainly of carbon dioxide with
ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড। এটা কতটা বিষধর, তাই না, মানে বিষাক্ত। এই জন্য ভিনাসকে কি বলা হয়, যে গডেস অফ লাভ, তাই না? ঠিকই বলেছে। কি বলছেন ক্লাউডস? উইথ ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে আমায় বলো, ভিনাসের অ্যাটমসফিয়ার কি দিয়ে তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইড আর মেইনলি অফ ক্লাউড কার্বন অফ ডাইঅক্সাইড প্লাস H2SO। হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের ক্লাউডস দিয়ে। তারপর হটেস্ট লেখো প্ল্যানেট। সারফেস টেম্পারেচার, লেখো সারফেস টেম্পারেচার। ডিউ টু এটা হটেস্ট প্ল্যানেট ইয়েস, অফ দি সোলার সিস্টেম। হ্যাঁ, না লিখে রাখো সারফেস টেম্পারেচার বলে নেক্সট পয়েন্ট লেখো সারফেস টেম্পারেচার। সারফেস টেম্পারেচার লেখো সারফেস টেম্পারেচার লেখো অ্যারাউন্ড 464 ডিগ্রি সেন্টিগ্রেড। 464 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি দিনে বেশি তাপমাত্রা রাতে কম তাপমাত্রা এমন হওয়ার কোনো সুযোগ আছে, মানে বিরাট বড় ভ্যারিয়েশন হওয়ার সুযোগ আছে? না, হবে না। না, এর মধ্যে তো গ্রিন হাউস এফেক্ট দেখা যাবে, সারাদিনই হচ্ছে গরমের মধ্যেই থাকবে। হ্যাঁ, যেহেতু অ্যাটমসফিয়ারটা থিক না, সেই কারণে এর মধ্যে অ্যালবেডো সেরকমটা আমরা ফলো করব না, তাই না? যার কারণে এটা সেই রকম তারতম্য, মানে তাপমাত্রার তারতম্য আমরা লক্ষ্য করব না। ওকে, ভেরি গুড। চলো তারপরের পয়েন্ট লেখো। ও আচ্ছা, এখানে লিখে রাখো যে হটেস্ট প্ল্যানেট, উষ্ণতম গ্রহ, হটেস্ট প্ল্যানেট। তারপরের পয়েন্ট লেখো ইট হ্যাজ রেট্রোগেড রোটেশন। লেখো ইট হ্যাজ a retrograde rotation retrograde rotation ব্র্যাকেটে লিখে রাখো যে এটা ক্লকওয়াইজ রোট করে। ইস্ট টু ওয়েস্ট। হ্যাঁ, ক্লকওয়াইজ রোট করে এটা, মানে পৃথিবীর থেকে উল্টো। ইট হ্যাজ রেট্রোগ্রেড রোটেশন। তারপরের পয়েন্টে লেখো its surface has volcanic plains and mountains. Its surface has volcanic plains and mountains. এক মিনিট দাঁড়াও তো। ওকে, তাহলে বললাম যে ইটস সারফেস হ্যাজ ভলকানিক প্লেনস অ্যান্ড মাউন্টেন্স। আরেকটা পয়েন্ট লেখো যে ইট ইজ নোন অ্যাজ আর্থস টুইন। ইট ইজ নোন অ্যাজ আর্থস টুইন, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, কারণ এর সাইজটা একরকমই এবং কম্পোজিশনটা সেম তাই। স্যার আগের লাইনটা একটু বাংলাটা একটু বলুন না স্যার। কোনটা? ইট হ্যাজ ভলকানিক প্লেস এন্ড মাউন্টেন, ওটা কি হ্যাঁ। বুঝিয়েছেন? বুঝতে পারছি। ইটস সারফেস হ্যাজ ভলকানিক প্লেনস অ্যান্ড মাউন্টেন্স।
মানে এটার যে সারফেস তৈরি হয়েছে সেটা অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে এবং মাউন্টেন্সগুলো ক্রিয়েট হচ্ছে সেভাবেই, মানে এর ভেতরকার যে ম্যাগমাগুলো সেগুলো উপরে উঠে লাভাটাকে ঠান্ডা হয়ে এটা হয়েছে। ভলকানিক চেঞ্জ স্যার? প্লেন সমভূমি, ও আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ভলকানিক প্লেনস অ্যান্ড মাউন্টেন্স। তারপরের পয়েন্টটা লেখো যে অলসো it is known as Earth's twin because of similar size and composition. Because of similar size and composition, লেখো its dense atmosphere, its dense DENS dense মানে গাঢ় ঘন, its dense atmosphere traps heat, ট্র্যাপ করে রাখে হিটটাকে, traps heat causing extreme greenhouse effect, causing extreme greenhouse effect। লাইনটা প্রথম থেকে বলবেন না? প্রথম থেকে লেখো যে its dense atmosphere, its dense atmosphere traps heat, বললাম না যেখানে অ্যালবেডো হয় না, হিট causing extreme greenhouse effect, causing greenhouse effect। ওকে, আচ্ছা তারপর লেখো ভিনাস মিশন বলে লেখো, নেক্সট পয়েন্ট করো ভিনাস মিশন। ভিনাস মিশনের মধ্যে লিখে রাখো একটা হচ্ছে তোমার ভিনাস এক্সপ্রেস, এটা পাঠিয়েছিল হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ, আর জাপান একটা পাঠিয়েছিল, এটা হচ্ছে তোমার আকাতসুকি, AKATSUKI, আকাতসুকি, ব্র্যাকেটে লিখে রাখো জাপান। আর নাসার এরকম এখনো কিছু নেই, নাসা সামনের দিনে করবে হয়তো। স্যার এই মিশনের ইয়ারগুলো কি মনে রাখতে হবে? না এই মিশনগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে না সেভাবে, তবুও জাস্ট জেনে রাখলাম যদি ভবিষ্যতে কোনোদিন জিজ্ঞেস করে তো। ওকে, মিশনগুলো জিজ্ঞেস করে না। দাদা তুমি এবার রেস্ট নাও আই গেস, আর বলতে পারবে না তুমি, যা কথা কাশি বললে কাশি হচ্ছে। হচ্ছে একটু। আচ্ছা কাজ করছে আজকে তাহলে এই অবধিই থাক শোনো, স্যার। এইটাকে আমি দাদা আজকে এই অবধি থাক দাদা। ঠিক আছে, এই প্ল্যানেটস গুলোর সম্পর্কে তাহলে আমি গ্রুপে একটা নোটসগুলোকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, ওটা ওটা বেশ দেখে নিও। হ্যাঁ আর এগুলো তাহলে তো স্ট্যাটিক জিনিস, বোঝার কিছু নেই, পাঠিয়ে দিও তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাতায় নোট করে নিও কিন্তু, হ্যাঁ অ্যাজ ইট ইজ। আমি করে নেবো, ঠিক আছে, আমি রেস্ট করবো না। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো Good night, সবাই, sir. গুড নাইট। হ্যাঁ।